হচ্ছে যে দিস ওয়াজ নট ইনিশিয়েটেড বাই এরশাদ। তো এটা একটা কমন মিসকনসেপশন যে এরশাদের সময় শুরু হয়েছিল। ইনফ্যাক্ট এই জিনিসটা শুরু করা হয়েছিল আইয়ুব খানের সময়। তো আইয়ুব খান পাকিস্তানের ডিক্টেটর ছিল। হাউএভার আইয়ুব খান ওয়াজ অলসো ইন পাকিস্তানের ইতিহাসে ওয়ান অফ দ্য মোর প্রগ্রেসিভ রুলার্স। আইয়ুব খানের সময় প্রথম আমরা যেসব মানে এখন যেগুলি উই টেক ফর গ্রান্টেড, যেমন নির্বাচন বা রাজনীতি, এখানে এর আগে যেটা বললাম আমি, যে মেয়েদের শিক্ষাগতভাবে যে কোটার প্রয়োজনীয়তা সম্পূর্ণ ফুরিয়ে গেছে, বা আগেও হয়তো এতখানি ছিল না। রাজনীতিতে কিন্তু তা নয়। রাজনীতি বা বলেন বা সংসদ নির্বাচন, এখানে মেয়েরা খুবই আন্ডার রিপ্রেজেন্টেড, এটা তো আমরা স্বীকার করবো বোধহয় সবাই। জুলাই জাগরণে আমরা মেয়েদেরকে কিভাবে দেখেছি, তারা সম্পূর্ণভাবে ছেলেদের পাশাপাশি একই রকম ইনভলভড। তারা নাগরিক হিসাবে, কনসিয়াস পলিটি হিসাবে কিন্তু তারা নিজেদেরকে জোরালো ভাবে উপস্থাপন করেছে, তাই না? হ্যাঁ। আহ, মানে নো ডাউট অ্যাবাউট দ্যাট, দে ওয়ার ভিজিবল। এবং মানে তারা তাদের যা বক্তব্য সেটা জোরালো ভাবে বলেছে, তারা অবস্থান করেছে, তারা ছেলেদেরকে প্রোটেক্ট করেছে। আম, সবকিছু সবকিছুতে মেয়ে শহীদ আছে আমাদের, স্যাডলি। যাই হোক, তো নিশ্চিতভাবে তারা রাজনীতিতে, নির্বাচনে, আইন প্রণয়নে, আহ, সর্বোপরি দেশ পরিচালনায় পুরুষের পাশাপাশি শক্তিশালী অংশীদারিত্ব তো ডিজার্ভ করে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। প্রগ্রেসিভ ব্যাফের আরেকটা পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের সাথে আছেন রাহানা শামস ইসলাম, শফিকুর রহমান এবং আমাদের জ্যোতি ভাই। জ্যোতি ভাই এবং শফিকুর রহমান আমাদের পডকাস্টের নিয়মিত কন্ট্রিবিউটর, আপনারা সবাই জানেন। আহ, রাহানা শামস ইসলাম একজন আমাদের অতি প্রিয় ফেসবুক সেলিব্রিটি এবং একজন উচ্চশিক্ষিত একজন মানুষ, এবং ওনার লেখা আমরা নিয়মিত পড়ি। তো আজকে আমাদের টপিক হচ্ছে আহ, বাংলাদেশে 100 সংসদীয় আসনে সংরক্ষিত নারী আসনে আহ, যেই কমিশন, নির্বাচন কমিশন সুপারিশ করেছে, সেই ভিত্তিতে আমাদের আম, এই আসনগুলো কিভাবে বন্টন করা হবে এবং এদের উপযোগিতা কি। এদের এই আসনগুলো বাংলাদেশকে নেক্সট স্টেপে, জুলাই আন্দোলন পরবর্তী যেই সময়টাতে এটাতে কি হেল্প করবে, সেই টপিকে আমরা আলোচনা করব। তো দর্শকরা বা আমাদের জন্য এটা একটা খুবই অত্যন্ত আগ্রহের একটা টপিক, কারণ বাংলাদেশের আইন প্রণেতা সংসদের যে কার্যক্রম, সেটা সম্পর্কে আমরা অনেকেই আমরা জানি না যে আসলে সংসদের কাজটা কি। আমরা মনে করি যে সংসদে যারা নেতারাই করেন, তারা এলাকার এলাকার ঠিকাদারি কাজ করবে, এলাকার রোড। বাট সংসদের কাজ হলো তাদের আইন প্রণয়ন করা, এবং নারী আসনে যারা আসবেন, যারা নির্বাচিত, যাদেরকে এই আসনগুলো বন্টন করা হবে, তাদের কাজও ওইটাই, যে আইন প্রণয়ন করা। তো সেই জিনিস, সেই সেই পার্সপেক্টিভ থেকেই আমরা এই ব্যাপারে আলোচনা করতে চাই। তো আমার প্রশ্ন থাকবে প্রথমেই, আহ, রায়না শামস আপা, আপনি জানেন যে এরশাদের সময় যেই এই নারী সংরক্ষিত আসন চালু করা হলো, তখন এটাকে 30 সেট অলংকার বলা হতো। তো এটাকে অনেকটা মানে এইভাবে আমাদের পত্রপত্রিকায় লেখা হতো এবং সেইভাবেই এ বিবেচনা করা হতো। সে সেই পার্সপেক্টিভ থেকে এখন আজকে 30 বছর পরে বাংলা পৃথিবীর সমগ্র আহ, মানে নারীবাদিতার যেই উত্থান, তারপর যেই আধুনিক বিশ্বের যেই ব্যবস্থাগুলো চেঞ্জ হয়েছে, এতে অনেক কিছু চেঞ্জ হয়েছে আমাদের আমাদের পার্সপেক্টিভ, আমাদের দেখার পার্সপেক্টিভ। একজন নারী হিসাবে আপনি কি মনে করেন, এবং আপনার অভিমত কি? এই যে 30 সেট অলংকার বলা হতো, সেটা দিয়ে যদি শুরু করতেন, তারপর আমরা একে একে প্রশ্ন করতাম। ধন্যবাদ। ধন্যবাদ। আহ প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাকে আপনাদের এই ডিসকাশনে ইনক্লুড করার জন্য। আহ এই 30 এটার ব্যাপারে কথা বলার আগে আমি জাস্ট দুটা জিনিস বলি, তাহলে হয়তো আমার একটা স্পষ্ট হবে যে ওয়ের আই এম কামিং ফ্রম। স্কুলে থাকতে আমাদের সময়ে
আপনিও হয়তো আমারই সমসাময়িক হবেন। একটা ওই যে আমাদের স্ট্যান্ড করার ব্যাপার ছিল, একটা স্ট্যান্ড রেজাল্ট এসএসসি এইচএসসি তে। তো সেখানে কিন্তু এই একটা মেয়েদের মধ্যে একটা মেধা তালিকা হতো, একটা সম্মিলিত হতো, আর একটা মেয়েদের মধ্যে হতো। তো স্কুলে থাকতেই এই জিনিসটা আমার একেবারেই অপছন্দের ব্যাপার ছিল। মানে আমি এমনও ঠিক করছিলাম যে এটা নিয়ে কর্তৃপক্ষের কাছে লেখালেখি করব, যে এটা আমাদের জন্য একটা উম মানে একটা অপমান সূচক আর কি, যে আলাদাভাবে কেন মেধা তালিকা হতে হবে, আমরা তো ছেলেদের সাথে একইভাবে কম্পিট করছি এবং ভালো করছি। আর এখন ব্যাপারটা মেয়েদের, যেমন আমাদের ডিপার্টমেন্টে বা আমাদের ইউনিভার্সিটিতে যদি ভাবেন, আহ, মেয়েরা যে রেজাল্ট করে অনার্স এবং মাস্টার্সে, প্রথম 10-এর মধ্যে 4-5টা মেয়ে থাকেই, এবং তারা টপ লিস্টার্স। সো মেয়েরা কিন্তু এখন একই রকম ভালো করছে, ইফ নট বেটার। হুম। এসএসসি এইচএসসি তে আপনি দেখবেন যে মেয়েদের রেজাল্ট বেটার। তো সেই রেসপেক্টে চিন্তা করলে আসলে মানে শিক্ষা পর্যায়ে যদি বলি, মেয়েদের কোনো কোটা আসলে কোনো রকমই দরকার পড়ছে না আমার মতে। তারপর বিসিএস এ যেটা হলো, যেটা যে কোটা নিয়ে এত কিছু হলো আর কি, আমাদের বৈষম্য বিরোধী, সেখানে কিন্তু নারী কোটা ছিল 10%। মেয়েরাও কিন্তু ছেলেদের পাশাপাশি একইভাবে আন্দোলন করেছে, তারা তাদের কোটা চায়নি। ঠিক তো নাকি? তারা তো হ্যাঁ, কোটা সংস্কার হ্যাঁ, চেয়েছে, এবং নারী কোটা তো কমপ্লিটলি মানে জিরো হয়ে গেছে, এবং মেয়েরা সেটার পক্ষেই ছিল। সো মেয়েরা জানে যে কখন তাদের মানে কি প্রয়োজন, এবং সেই প্রয়োজন অনুযায়ী কিন্তু তারা তাদের মানে দাবিটা করতে জানে। এই দুইটারই আমি বিরোধী ছিলাম, নারী কোটা এবং স্কুলে থাকতে যেটা বললাম আর কি। এ থেকে আমি এটা বললাম এই কারণে যে যেটাতে প্রয়োজন নাই সেটাতে কোটা থাকার আমি সম্পূর্ণ বিরোধী, জাস্ট বিকজ আমরা নারী। কিন্তু এইখানে এসে এই এরশাদের আমলে আপনি যেটা বলছেন যে 30টা ছিল এবং সেটা নিয়ে হাসাহাসিও করা হতো, এবং কিছুটা সঙ্গত কারণে, কারণ যেভাবে তারা সিলেক্টেড হতেন হতেন তখন তো সিলেকশন ছিল, এটা জি। সিলেক্টেড হতেন এবং যারা আসতেন মানে এটা আসলে একটু একটু না, মেয়েদের জন্য বেশ অপমানজনকই ছিল আর কি। আমার তো মোটেই ভালো লাগতো না। তারপরে 50 হলো, তারাও তো সিলেক্টেড হতেন। কিন্তু এখন যেটা শুনছি, আমি জানি না, আপনারা বলবেন, আমি তো একেবারেই লেম্যান। আমি বলেছি ইমতিয়াজ ভাইকে যে আমাকে কেন ডাকছেন, আমি তো একেবারেই লেম্যান। তো তারপরেও আসছি যখন, সম্ভবত যেটা শুনলাম যে 100 সিট তারা সরাসরি নির্বাচনী এলাকা থেকে ইলেক্টেড হয়ে আসবে, এটা কি ঠিক? হ্যাঁ, এসব আসনে সরাসরি নির্বাচনের সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এটাই নিউজ। হুম। হ্যাঁ। আমি অবশ্য শিওর না যে তাহলে এই নির্বাচনী এলাকাটা সিলেক্টেড হবে কিভাবে, যেখানে নারী ভার্সেস নারী হবে শুধু, এটা আমি শিওর না, এটা আপনারা বলবেন। তো এইটা কিন্তু একটু ডিফারেন্ট, রাইট? দে উইল বি ইলেক্টেড, নট সিলেক্টেড বাই দ্য পিয়ার্স অর দ্য পার্টি, ইন দ্যাট সেন্স যে পার্টি ইলেক্টেড হওয়ার পরে আসনগুলোতে সিলেক্টেড হচ্ছে, এটা ইলেকশনের ব্যাপার। সো ইটস আ বিট ডিফারেন্ট। আর আরেকটা জিনিস, আমি বোধহয় বেশি কথা বলছি, অন্যদেরকে নো, কথার প্লিজ সুযোগ গো দিলে অন। ভালো হতো। এর কোনো সমস্যা নেই। সবাই আচ্ছা। কথা বলবে, আপনি আর আপনি আপনার এই টাইম যে নেন। সংসদ নির্বাচন বা রাজনীতি, এখানে এর আগে যেটা বললাম আমি, যে মেয়েদের শিক্ষাগতভাবে যে কোটার প্রয়োজনীয়তা সম্পূর্ণ ফুরিয়ে গেছে, বা আগেও হয়তো এতখানি ছিল না, রাজনীতিতে কিন্তু তা নয়। রাজনীতি বা বলেন বা সংসদ নির্বাচন, এখানে মেয়েরা খুবই আন্ডার রিপ্রেজেন্টেড, এটা তো আমরা স্বীকার করবো বোধহয় সবাই। জুলাই জাগরণে আমরা মেয়েদেরকে কিভাবে দেখেছি, তারা সম্পূর্ণভাবে ছেলেদের পাশাপাশি একই রকম ইনভলভড, তারা নাগরিক হিসাবে, কনসিয়াস পলিটি হিসাবে কিন্তু তারা নিজেদেরকে জোরালো ভাবে উপস্থাপন করেছে, তাই না? হ্যাঁ। আহ, মানে নো ডাউট অ্যাবাউট দ্যাট, দে ওয়ার ভিজিবল, এবং মানে তারা তাদের যা বক্তব্য সেটা জোরালো ভাবে বলেছে, তারা অবস্থান করেছে, তারা ছেলেদেরকে প্রোটেক্ট করেছে। আম, সবকিছু সবকিছুতে মেয়ে শহীদ আছে আমাদের, স্যাডলি, যাই হোক। তো নিশ্চিতভাবে তারা রাজনীতিতে, নির্বাচনে, আইন প্রণয়নে, আহ, সর্বোপরি দেশ পরিচালনায় পুরুষের পাশাপাশি শক্তিশালী অংশীদারিত্ব তো ডিজার্ভ করে, তাই না? অবশ্যই। করে তো। জি। কিন্তু আমরা রাজনীতির যে চিত্র দেখি সেখানে তো তারা খুবই আন্ডার রিপ্রেজেন্টেড। তো এটাকে আমরা কিভাবে ট্যাকল করব?
এখানেই হলো আমার মতে আলোচনার বিষয়, যে এই জিনিসটাকে আমরা ট্যাকল করব কিভাবে, এইভাবে নির্দিষ্ট করে 100 আসন নির্দিষ্ট করে দিয়ে, না অন্যভাবে। আরো কিন্তু উপায় আছে। জি জি, তো সেটা নিয়ে আরো আমরা কথা আলাপ করবো হবে, আজকে। আমরা সেটা নিয়েও কথা আজকে বলবো। আমরা আলাপ করব। জি। তো থ্যাংক ইউ শামসাপা। আমি জাস্ট একটা জিনিস আপনার সাথে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে জুলাই আন্দোলনে আসলে আমরা বলবো যে নারীদের যেরকম অংশ, মানে আমরা অংশগ্রহণ দেখছি সেটা আনপ্রেসিডেন্টেড। এবং বেসিক্যালি এই জুলাই আন্দোলনটা শুরুই হয় যে নারীদের উপর যে আক্রমণটা করলো ছাত্রলীগ, এরপর মানুষের যে প্রতিক্রিয়াটা সেটাই এই আন্দোলনের প্রথম ব্যাকটা দিছে। এবং ওইখান থেকেই আমরা আর পিছু ফিরে তাকাই না। এবং যেভাবে মেয়েরা যেখানে আপনার অংশগ্রহণ করছে, এটা মানে আসলে হার্ট ওয়ার্মিং এবং মানে এত ইন্সপায়ারিং, মানে চিন্তাই করা যায় না। বিশেষ করে মায়েরা যারা আপনার বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় গেছে, এটা অকল্পনীয়। আপনি একটা চিন্তা করতে পারেন, মা সবসময় বাচ্চাদের প্রোটেক্ট করে, তো সে নিজের বাচ্চাকে নিয়ে যেতেছে এরকম একটা ডেঞ্জারাস সিচুয়েশনে। তারপর মায়েরা তাদের রাস্তায় খাবার দিছে, এই ধরনের প্রচুর ভিডিও, প্রচুর গল্প আমরা সব শুনেছি। সো মানে মেয়েদের এই আন্দোলনটা আসলে মেয়েদের আন্দোলন, এটা নিয়ে অনেক লেখালেখিও দেখছি আমি। আচ্ছা, শফিক ভাইয়ের কাছে যাব। যেহেতু মানে আপনি আমাদের বলেন এই এই ব্যাপারে আপনার মতামত। আপনি শুনলেন শামসাপার কথা যে এই এরশাদের সময় এটা আসলে অলংকারিক ছিল, এবং সেটা একটা খুবই নির্বাচন পদ্ধতিটাও বাজে ছিল, এবং তাদের ইউটিলিটিটা। আমার আজকের আলোচনার মূল ব্যাপারটা হলো ইউটিলিটিটা। যে এইদের আসলে মানে এদের কাজটা কি। অথবা আপনি ওভারঅল বলতে পারেন যে সংসদের আসলে যে আমাদের যে এইটা, যে আমরা আসলে ঠিক মতো বুঝতে পারি কিনা যে আসলে সংসদের কাজটা কি, আইন প্রণেতাদের কাজটা কি। আসলে তো এরা তো আইন প্রণেতা, আর বাট আমরা তাদের ইউজ করি অ্যাজ আ মানে এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে, বা এই সামথিং লাইক দ্যাট, মানে বাংলাদেশের পার্সপেক্টিভে যেটা হয়। আম, তো আপনি আপনি বলেন, আপনার মতামত বলেন এই ব্যাপারটাতে। হ্যাঁ, না এখানে মানে প্রথমে হলো যে মানে মানে এই জিনিসটা তো প্রথমে করা হয়েছিল একটা ভালো উদ্দেশ্যে। এবং এটা এমন তো না যে এটা শুধুমাত্র জিতে করেছে, বাইরের দুনিয়াতেও এরকম নমুনা ছিল যে মেয়েদের জন্য আলাদা একটা মানে কোটা রাখা করার জন্য। এবং এটা উদ্দেশ্যটা খুব ভালো। মেইন উদ্দেশ্য হলো সংসদের কাজ আইন প্রণয়ন করা। এখন শুধু মানে 100 জন পুরুষজন বা 300 জন পুরুষ বসে তারা আইন প্রণয়ন করবে, দেশের অর্ধেক মেয়েদের তাদের জীবনের উপরে সেটা এফেক্ট ফেলবে, তাদের সবকিছুর উঠবে। সেটা তো একটা ভালো, এটা ঠিক দেখায় না, এটা তো বোঝাই যাচ্ছে। সুতরাং মানে এটার মূল উদ্দেশ্য ছিল যখন আইন প্রণয়ন করবে তখন যেন সেখানে মেয়েদের নারীদের ভয়েস থাকে, তারা যেন তাদের পার্সপেক্টিভ তুলে ধরতে পারে যে না, এই আইনের মধ্যে এই জিনিসটা আছে, এটা তো মানে পুরোপুরি অযৌক্তিক এটা আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে। তো এটা খুবই একটা সৎ উদ্দেশ্য এ কারণে। কিন্তু বাংলাদেশে যে যেটা হয়েছে যে আমরা তো দেখেছি যে আমাদের সংসদগুলো প্রথম থেকেই জাস্ট রাবার স্ট্যাম্প হয়েছে পার্টির জন্য। সুতরাং এখানে মেয়েদেরকে নেওয়া হয়েছে কিন্তু তারা কখনো ইন্ডিপেন্ডেন্ট ভয়েস হয়নি। মানে তাদেরকে নেওয়া এমন তাদেরকে সিলেকশনও ছিল মানে অসুবিধা। এবং কিন্তু তাদের মধ্যে যে মানে সবাই যে মানে বাজে ক্যান্ডিডেট বা খারাপ ক্যান্ডিডেট এমন না, তাদের মধ্যে যারা ভালো ভয়েস ছিল তাদের ভয়েসকেও পাত্তা দেওয়া হয়নি। মানে সরকার থেকে যেই রুল করা হয়েছে বা অপোজিশন পার্টি থেকে যেই মানে মানে ইয়ে করা হয়েছে যে এটা আমাদের পার্টির ডিসিশন, সে তারা ব্লাইন্ডলি এটাই ফলো করেছে। সুতরাং তাদের কোনো মানে নারী হিসেবে তাদের যে আলাদা যেটা ভূমিকা, এটা কখনোই তাদের রিফ্লেক্ট করেনি সেই 80-র দশক থেকে এই পর্যন্ত। সুতরাং এদিক দিয়ে এটা ব্যর্থ আর কি। আর কিন্তু এটার দরকারটা কি, মানে আমাদের তো যেটা আপনার রাহেন আপা একটু আগে বললেন যে পড়াশোনা বা চাকরি বা বিসিএস অন্যান্য ক্ষেত্রের যে রাজনীতির ক্ষেত্রের একটু আলাদা। রাজনীতির ক্ষেত্রটা বাংলাদেশের মতো জায়গায়, বিশেষ করে এটা আমি বলছি না অন্য জায়গায়, এটা বাংলাদেশ মানে ইন্ডিয়া এবং অন্যান্য জায়গায় এটা অনেকটা হলো গিয়ে ওই যে ভিড়ের মধ্যে মারামারি করার মতো। মানে যার যত শক্তি আছে মানে ওইরকম করে মানে আগাবে। কারণ আমরা দেখেছি যেখানে আসলে ওইরকম মানে নিয়ম কানুন আইন যতই করুক না কেন, এইভাবে মানে ওই গায়ের জোর দেখানো, মানুষকে ইয়ে করা, এগুলার অনেক, এগুলোর চলে আসছে এবং এগুলোর একদিনে ওটা উঠানো যাবে না। তো এই একজন আপনি যদি একটা মানে একটা মেয়েকে আর একটা ছেলেকে বলেন যে এই ভিড় ঠেলে তোমাকে সামনে আগাতে হবে, তো এরা কি সমান করে পারবে? এটা তো এটা পুরোপুরি একটা অন্যায্য একটা কথা হয়ে যায়। সুতরাং এখানে মেয়েদেরকে ইকুয়াল ফিল্ড বললেও মেয়েরা এই পরিস্থিতিতে আমাদের যে বর্তমান যে সমাজ ব্যবস্থা, যেই সিস্টেম চলে আসছে, এখানে মানে একটা মেয়ের পক্ষে আনলেস সে পারিবারিক ভাবে খুবই ওরকম ভাবে পরিচিত হয় বা ওরকম সামর্থ্যবান হয়,
তাছাড়া তাকে মানে সামনে এগিয়ে এসে পলিটিক্সের নিজের জায়গা করে নেওয়া সম্ভব না। সুতরাং মানে এই কারণে আমাদের একটা নারীদের একটা ভয়েসের অবশ্যই যেহেতু পার্লামেন্টে দরকার আছে, এই জন্য এটা সিস্টেমটা দরকার আছে। কিন্তু আসল কথা যে এই তারা যেন আসলেই তাদের ভয়েসকে এক্সারসাইজ করতে পারে, এটার জন্য কি করা যেতে পারে? তো এখানে দুটো ব্যাপার আছে। প্রথমে হলো সিলেকশনটা ভালো হতে হবে, আর দুই নম্বর হলো সিলেক্টেড হয়ে তারপর তারা যখন পার্লামেন্টে যাবে তারা যেন তাদের ভয়েস এক্সারসাইজ করতে পারে। তো সিলেকশনের ক্ষেত্রে আমি আমার প্রথমে রিজার্ভেশন ছিল, আবার এটা নিয়ে পরেও আলোচনা করব যে 100টা সিট কেন ঠিক ভালো দেখায় না, যে 30টা থেকে 50টা করেছে তারপরে 100টা। ঠিক আছে, ওটা নিয়ে পরে কথা বলবো। কিন্তু নতুন যে সিস্টেমটার কথা যেটা বলছে যে এরা আসলে আগের মতো জাস্ট পার্টি জাস্ট সিলেক্ট করবে না, এবং সিলেক্ট আগে কি করতো, যেমন শমী কায়সারকে দিলাম বা ওকে দিলাম একে দিলাম, মানে যারা আমার পার্টি লয়ালিস্ট, যারা আমাদের একদিন সার্ভ করছে তাদেরকে দিলাম, তার বিনিময়ে তারা মানে গাড়ি বাড়ি প্লট পাচ্ছে বা এরকম সমাজে মানে ইয়ে দেখাচ্ছে। এটা না, এটা তারা এখন মানে তাদের ফাইট করতে হবে ইলেকশনে। অবশ্যই মেয়েরা মেয়েদের বিরুদ্ধে ফাইট করবে, কিন্তু তবু তো ফাইট করতে হবে। একটা জি। বিএনপির ক্যান্ডিডেট, একটা জামাত ইসলামের ক্যান্ডিডেট, একটা বাম ক্যান্ডিডেট, তারা ইয়ে করবে। এখন প্রবলেমটা হলো যে মানে যে সিস্টেমটা আপাতত করা হয়েছে যে 300টা আসন আছে, এক একটা মেয়ের জন্য, এক একটা নারীর জন্য ধরা হচ্ছে 3টা আসন মিলিয়ে তাদের অ্যাগ্রিগেট আসন হবে। তো এখন একটা নারীর পক্ষে 3টা আসনে কম্পিট করা একটু টাফ হবে, কিন্তু তাদের তো আর ওভাবে টাফ করবে এখনকার দিনে সোশ্যাল মিডিয়ার যুগে, হয়তো সেটাও সম্ভব আর কি, এটা ওয়ার্কআউট করা যেতে পারে। এখানে আহ একটু ইন্টারফেয়ার করি আপনাকে আমি। হ্যাঁ, এই যে তিনটা আসন বলতেছে, তিনটা আসন যখন অ্যাগ্রিগেট করবে, এটা তো হ্যাঁ, আনফেয়ার অ্যাডভান্টেজ হলো বিএনপির জন্য। মানে বিএনপি অ্যাজ আ লিডার পার্টি হিসেবে এখানে আপনি দেখা যাবে 99 আসন আপনার বিএনপি পেয়ে যেতেছে। মানে ইফ ইউ থিঙ্ক দ্যাট, কারণ অ্যাগ্রিগেট হলে ভোটগুলাতে আপনার যেটা ন্যাচারালি হয় যে সবগুলা তিনটা আসনে আপনার ভোট না, অনেক বেড়ে না, যেতেছে তার, তখন বিএনপি একটা আনফেয়ার কিন্তু অ্যাডভান্টেজ পাইতেছে। এবং বিএনপি যদিও এটা সাপোর্ট করে না বাই করে না, বা তখন বিএনপি এই 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 মানে ভেটো দিয়ে বসবে যে ইয়েস আমি এই সংস্কার চাই, কারণ 100 ফ্রি আসন পাইতেছে তো এসে তার আর কি লাগে, ঠিক না? তো না, এটা আপনি যদি না, চিন্তা এখানে করেন। অবশ্য মানে মানে আমার আমার ধারণা যে আমি যতটুকু জানি যে যা ভিশন করা হয়েছে, ব্যালটের মধ্যেই আলাদা চয়েস থাকবে যে মানে তোমার নিজস্ব, যেমন ধরো যে তুমি মাদারীপুর এক আসনে তুমি তোমার যেই ক্যান্ডিডেটরা যারা আছে ওইটা, এবং মাদারীপুর এবং তার আশেপাশে 3টা নিয়ে যে আসন, সেটার জন্য আলাদা ব্যালট একটা, ওখানে শুধু মেয়েদের আর কি এটা। সুতরাং মানে মানে নিয়ম অনুযায়ী আমাদের ভোটারদের অধিকার থাকবে যে তার দুই ক্ষেত্রে এক্সারসাইজ চুজ করার, যে আমি প্রথমে এখানে বিএনপির ক্যান্ডিডেটকে আমার পছন্দ এলাকার দিলাম, কিন্তু ওই এলাকায় আমার মনে হচ্ছে যে জামাতের ক্যান্ডিডেট অথবা বাম ক্যান্ডিডেট অথবা অন্য একজন ক্যান্ডিডেট, সে ভালো কথা বলছে, তার ফেসবুকে তার কথাটা ভালো লাগছে, আমি সেখানে ভোট দিলাম। কিন্তু আমরা জানি যে এই জিনিসটা খুব রেয়ার। আমরা সাধারণত মানে বা আমেরিকার মতো জায়গাতেই মানুষ স্ট্রেট টিকিট ভোট দেয়, যা বেশিরভাগ ভোটই 90% ভোটার, 80% ভোটারই রিপাবলিকান পার্টি। সেই প্রেসিডেন্ট, সেনেটর, কংগ্রেসম্যান 3টাকে আমি টানা বাইন্দে সিল দিয়ে যাব। এখানেও ওইটাই হওয়া সম্ভব। এবং তুমি এটা খুব ভালোই বলছো, যেটা যেটাতে বিএনপির অ্যাগ্রিগেট যারা বড় পার্টি, তাদের অ্যাডভান্টেজটা আরো মানে বেড়ে যাওয়ার চান্স আছে। সুতরাং এই 100 আসন বা এটা একটা প্রবলেম, এটা আমাদের চিন্তা করতে হবে। কারণ আমরা তো জানি যে আমাদের নতুন ডিজাইনের একটা বড় উদ্দেশ্য যেন এই হাসিনার মতো করে 2008-এ যে এরকম সে ক্ষমতা যেভাবে পাইছিল একচ্ছত্র, এরকম একচ্ছত্র ক্ষমতা যেন কেউ না পায়। এটাই তো আমাদের মূল একটা বড় উদ্দেশ্য আর কি। জি। তো এটা নিয়ে চিন্তা করার অবকাশ আছে, মানে সবকিছুরই মধ্যে প্রোজ এন্ড কনস আছে। হুম তবে এটা হুম। ঠিক আছে যদি হ্যাঁ, আমি জ্যোতি ভাইয়ের কাছে আসতেছি। একটা ব্যাপার উল্লেখ করতে চাই। শামসাপা যে আম, আম, জাহানারা শামসাপা যে ব্যাপারটা আলাপ করলো, সেটাতে এটা আসলে বারবার উল্লেখ করতে হবে যে কোটা প্রথা আসলে কেন আসছে। আমরা যদি চিন্তা করি যে সব জায়গায় সবগুলো সমাজে আমাদের কানাডা আমেরিকা আমরা যেই অ্যাডভান্স মানে দেশগুলো দেখি, অথবা ইভেন বাংলাদেশ ভারত এইসব দেশেও, যে কোটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে পিছিয়ে পড়ে যে গোষ্ঠীটা, যেই ধর নারী হোক অথবা আদিবাসী হোক অথবা অন্য ডিজেবল, তারা যাতে ক্যাচ আপ করতে পারে। তো শামসাফা একটা খুব সুন্দর কথা বলছে, সেটা হলো যে আম, মেয়েরা শিক্ষাক্ষেত্রে পিছিয়ে ছিল। এখন আহ, গোটা বিশ্বে এরকম দেখা যেতেছে, বিশেষ করে আমি কানাডাতে দেখি, আমি এবং আমেরিকাতেও, সেটা হলো যে মেয়েরা আসলে আগায় গেছে। মানে শিক্ষার্থী দেখা যায় 56% মেয়ে ভালো করতেছে ছেলেদের চেয়ে, বরঞ্চ ছেলেরা আরো পিছিয়ে যেতেছে। তো যে প্রথমে কিন্তু কোটা দরকার ছিল। এখন আপনি যখন সময় মানে হয় আপনি সমান হয়ে গেছেন অথবা আপনি আগে গেছেন, তখন আপনার
কোটাটার অত দরকার মানে নাই, অথবা কোটা উঠাই দিতে হবে। এই তো, তো এই পয়েন্ট আমি উল্লেখ করে দিলাম, কারণ আরেকটা ব্যাপার হলো যে গোটা জুলাই আন্দোলন মূল স্পিরিটটা হচ্ছে কোটা বিরোধী, যাতে আনফেয়ার অ্যাডভান্টেজ না পায়। যদি আপনি একদম মানে কোর স্পিরিট বলেন, তো সেটাও একটা কিন্তু একটা ব্যাপার ছিল। তো জ্যোতি ভাই, আপনি আলোচনা শুনলেন আমাদের আর দুজন গেস্টের, আপনার অপিনিয়নটা বলেন প্লিজ। আচ্ছা, ধন্যবাদ ইমতিয়াজ, অ্যান্ড ধন্যবাদ রায়হানা, রফিক। আসসালামু আলাইকুম সবাই। আমি একটু লম্বা করে বলি, ঠিক আছে, বিকজ জি। আমি একটু হিস্ট্রি দিয়ে শুরু করতে চাই। সো প্রথম কথা হচ্ছে যে দিস ওয়াজ নট ইনিশিয়েটেড বাই এরশাদ। তো এটা একটা কমন মিসকনসেপশন যে এরশাদের সময় শুরু হয়েছিল। ইনফ্যাক্ট এই জিনিসটা শুরু করা হয়েছিল আইয়ুব খানের সময়। সো আইয়ুব খান পাকিস্তানের ডিক্টেটর ছিল। হাউএভার, আইয়ুব খান ওয়াজ অলসো ইন পাকিস্তানের ইতিহাসে ওয়ান অফ দ্য মোর প্রগ্রেসিভ রুলার্স। আইয়ুব খানের সময় প্রথম আমরা যেসব মানে এখন যেগুলি উই টেক ফর গ্রান্টেড, যেমন মানে ফিমেল এডুকেশন, তারপরে আপনার বহুবিবাহের বিরুদ্ধে আইন। সো আইয়ুব খানের আগে আমাদের আমাদের দেশে মানে ব্রিটিশ আমল থেকে ইয়েটা ছিল আর কি, যে সিভিল ল ছিল শরিয়া ল। সো মানে শরিয়া ল আমাদের মানে বাংলাদেশের গ্রামের রুরাল কমিউনিটির পার্সপেক্টিভে যেটার ইন্টারপ্রিটেশন ছিল যেরকম যে চার বিয়ে হালাল। দ্যাটস নট হোয়াট ইট অ্যাকচুয়ালি ইজ ইভেন ইন ইসলাম, কিন্তু ওইভাবেই ইন্টারপ্রিট হতো আর কি, এবং ওইভাবেই এটা চলতো। তো আইয়ুব খানের সময় প্রথম ইয়ে করা হয় যে নো ইউ ক্যানট মানে এটার যে একটা লিগাল ইয়ে থাকবে, মানে গার্ড রেলস থাকবে, সেগুলি প্রথম ইয়ে করা হয়। আইয়ুব খানের সময় প্রথম মেয়েদেরকে অনেক কিছুতে ইকুয়াল রাইটস দেওয়া হয়। অ্যান্ড অ্যাজ পার্ট অফ দ্যাট আইয়ুব খানের সময় ইয়ে করা হয় যে এরকম যে পলিসি মেকিং এ শফিক যেটার কথা বললো আর কি, যেরকম যে 10 জন ছেলে মিলে একটা নিয়ম তৈরি করে দিচ্ছে, সেটা পার্লামেন্টে হোক, সেটা জেলা পরিষদে হোক, যেখানেই হোক, একটা যে কোনো একটা ইনস্টিটিউশনের ভিতরেই হোক, সেখানে মহিলাদের পার্সপেক্টিভটা দেখাই হচ্ছে না। তো সেইটা যাতে ইয়ে না হয়, তাই জন্য আইয়ুব খানের সময় ইনিশিয়েট করা হয় যে এরকম যে যে কোনো পলিসি মেকিং বডিতে বা যে কোনো রুল মেকিং বডিতে ইউ হ্যাভ টু হ্যাভ অ্যাটলিস্ট মিনিমাম ফিমেল পার্টিসিপেশন। তখন যেহেতু 1960s এর পাকিস্তান, অল পাকিস্তান, নট জাস্ট পূর্ব পাকিস্তান, অল পাকিস্তান কনটেক্সটে ইট ওয়াজ নট ইয়ে আর কি, যেরকম মানে ওখানে যদি বলা হয় যেরকম যে অল পাকিস্তান কনটেক্সটে মেয়েরা মেরিটোক্রেসি করে আসুক, দিস ওয়াজ নট আ প্র্যাকটিক্যাল থিং। তো প্র্যাকটিক্যাল পার্সপেক্টিভ থেকে আইয়ুব খানের সময় করা হয় যে যে কোনো পলিসি মেকিং বডিতে মিনিমাম নাম্বার অফ ফিমেল প্রেজেন্স থাকতে হবে, যাতে করে তারা যে কোনো কিছু যদি ওভারলুক হয় সেটা তারা কারেক্ট করতে পারে। এটা ছিল হচ্ছে অরিজিনাল প্রিন্সিপাল। 1970-এ যে ইলেকশন হয়, পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন, সেটাতে পূর্ব পাকিস্তানে 300টা সিট ছিল। তার মধ্যে পূর্ব পাকিস্তানে ছিল আমরা জানি যে পূর্ব পাকিস্তানে ছিল 162টা সিট। ওকে। সো এই 300টা সিটের এগেনস্টে 20টা সংরক্ষিত উম, নারী সিট ছিল, রিজার্ভ সিট। সো আইডিয়াটা ছিল যে এরকম যে পূর্ব পাকিস্তান থেকে 162 জন এমপি হবে, পশ্চিম পাকিস্তান থেকে 138 জন এমপি হবে। পূর্ব পাকিস্তানের এমপিরা উইল ডিসাইড পূর্ব পাকিস্তান থেকে যে মহিলা ইয়ে সিটগুলি হবে সেগুলি, ঠিক আছে। আর পশ্চিম পাকিস্তান থেকে যারা ইলেক্টেড হয়েছে তারা ডিসাইড করবে পশ্চিম পাকিস্তানের এমপি যেগুলি হবে। সো সেইভাবে সেটা ছিল। তো পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ সবগুলি সিট জিতেছে। সো আওয়ামী লীগের এমপিরা ভোট দিয়ে আওয়ামী লীগের মানে মহিলা লীগ থেকে তাদের ফিমেল এমপি এ করেছে। আচ্ছা। কয়টা সিট ছিল জ্যোতি ভাই, জানেন আপনি? আমি যতদূর মনে আছে আমার আই থিঙ্ক 12টা সিট ছিল। পূর্ব পাকিস্তানের 7টা, পশ্চিম পাকিস্তানের 5টা। ওকে। হ্যাঁ, বাট আমি 100% শিওর না, বাট মোটামুটি এরকমই হবে। 15টার বেশি ছিল না, আম কনফার্ম, মানে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলে। আচ্ছা, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রথম যে পার্লামেন্ট হয়, তখন সংবিধানে বলা হলো যে 15টা সিট হবে। 300টা নর্মাল সিট এমপি, এই 300 জন এমপি মিলে 15 জনকে ইলেক্ট করবে মহিলা। আচ্ছা, এবং সেটা তখন বলা হলো যে এই জিনিসটা প্রথম 3টা সংসদের জন্য থাকবে, তারপরে আর এটা থাকবে না। সো প্রথম সংসদ হলো 73-তে, সেকেন্ড সংসদ হলো 79-এ, থার্ড সংসদ হলো 86-এ। সো জি। এই 3টা সংসদের পরেই এটা বাতিল হয়ে যাওয়ার কথা। আচ্ছা, জিয়াউর রহমানের আমলে এটা 15 থেকে ইনক্রিজ করা হয় 30। 79-এ যখন জিয়াউর রহমান মার্শাল ল উইথড্র করে মাল্টি পার্টি ডেমোক্রেসি ফেরত আনলো, মানে
শেখ মুজিবুর রহমানের বাকশাল হলো, তারপরে খন্দকার মোশতাক সামরিক শাসন দিল। জিয়াউর রহমানের পরের সময় যখন সেটা উইথড্র করে পার্লামেন্টের মানে পার্লামেন্ট যখন কনস্টিটিউশন অ্যামেন্ড করলো, তখন বলা হলো যে ওই 15টার জায়গায় এটা বাড়িয়ে করা হলো 30। হুম, ঠিক হুম, আছে। আচ্ছা, এরশাদের সময় 86-এ এরশাদের পার্লামেন্ট ইলেক্টেড হলো, যেটাতে আর কি হাসিনা লং ড্রাইভ করে যে ইলেকশনে গিয়ে এরশাদকে লেজিটিমাইজ করলো, আওয়ামী লীগ এবং জি, জামাত গিয়ে এরশাদকে করলো, বিএনপি যেটা বয়কট করলো। হুম, তখন ওই এরশাদ মানে এরশাদ 30 জনকে অ্যাপয়েন্ট করলো জাতীয় পার্টির। সেইটাকে শফিক রেহমান জায়দিন তারা বললো যে এরকম যে 30 পিস অলংকার। ঠিক আছে। জি। এবং সেইটার প্লাস কারণটা হচ্ছে, এখানে একটা হ্যাঁ, ব্যাপার আছে, এরশাদ তো নটোরিয়াস ছিল আপনার ফিমেল অবশ্যই, হ্যাঁ, রিলেটেড যে ইগুলাতে, এক্স্যাক্টলি, ওইটার এক্স্যাক্টলি, কারণেই এই জিনিসটা এত মানে মানে এক্স্যাক্টলি, যে হ্যাঁ, মানে হ্যাঁ, এখানে আর কি মানে ইট ওয়াজ আ পান, যে মানে এটা ছিল অন দি ওয়ান হ্যান্ড যে মানে এরশাদের পার্লামেন্টে এই জিনিসটাই একটা হাস্যকর জিনিস, যে একটা রিগড ইলেকশন, ডিক্টেটর তার লেজিটিমাইজ করার জন্য অপোজিশনের সাথে এরকম মানে ব্যাকহ্যান্ডেড ডিল টিল করে ইয়ে করছে। হ্যাঁ, সো জি, এই পার্লামেন্টের আবার উইমেন্স রিপ্রেজেন্টেশন কি ইয়ে কি। অন দি আদার হ্যান্ড এরশাদের নিজেরই হি ওয়াজ এ ওমেনাইজার, প্লে বয়, তার প্রচুর স্ক্যান্ডাল ছিল সেইখানে। সো মানে ইট ওয়াজ একটা ওরকম ডাবল অনটেন্ডার টাইপের ইয়ে আর কি। তো শফিক রেহমানের এরকম মানে অনেক কথা বলার ইয়ে ছিল আর কি। সো দ্যাটস হোয়াট হি ডিড। সো এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো তিনটা পার্লামেন্ট বাদ হয়ে গেল। 91-এ যখন আবার তারপরে ওই এরশাদের সময় কনস্টিটিউশন আবার অ্যামেন্ড করে এটা কন্টিনিউ করা হলো যে আরো 15 বছর করা হবে, মানে আরো তিনটা। তো তখন হলো 91-এর পার্লামেন্ট। 96-এ দুইটা ইলেকশন হলো। একটা হলো যে 15 ফেব্রুয়ারি, যেটা কেয়ারটেকার আনার জন্য বিএনপি একটা একদলীয় নির্বাচন করে কেয়ারটেকার এনে চলে গেল। তারপরে 96-এর সেকেন্ড একটা ইলেকশন হলো। তো এই তিনটা ইলেকশনের পরে আবার বন্ধ হয়ে যাওয়ার কথা, বিকজ দ্যাটস হোয়াট ইট সেড, যে তিনটা ইলেকশন পরে বন্ধ হয়ে যাবে। হুম, তখন 2001-এ যখন বিএনপি 4 দলীয় জোট ক্ষমতায় আসলো, তারা আবার কনস্টিটিউশন অ্যামেন্ড করে বললো যে এরকম যে আমরা এটা আবার এক্সটেন্ড করব। তখন তারা বললো যে 50টা সিট হবে। ঠিক আছে, তো এইভাবে বাড়লো আর কি, 15, 15 থেকে 30, 50। আচ্ছা, কিন্তু এরা যখন 50টা সিট বললো, বিএনপি যখন ইয়ে করে, তখন কিন্তু একটু তফাৎ হতো। এর আগে পর্যন্ত যেটা ছিল সেটা হচ্ছে যে পার্লামেন্ট যে ওই 300 জন এমপি ডিসাইড করবে যে কয়জন এটা পাবে। ঠিক আছে। এই এই 30 জন কারা হবে, সেটা এরশাদের সময় এরশাদ এরকম মানে তার অলংকার পিক করতো। বিএনপি আওয়ামী লীগের সময় 90s-এ যেটা হতো সেটা হচ্ছে যে তখন তো মানে ডেমোক্রেসি, ইলেক্টেড ডেমোক্রেসি ছিল আর কি, তাই না? তো তখন যেটা হলো সেটা হতো যে এরকম যে 91-এ যেটা হলো যে বিএনপি আর জামাত একদিকে, আওয়ামী লীগ আর জাতীয় পার্টি আরেকদিকে। তো বিএনপি আর জামাত ভাগাভাগি করে বললো যে এরকম যে বিএনপি নিবে 28টা, জামাত নিবে 2টা। ঠিক আছে। তো 300টা সিটের মধ্যে বিএনপি আর জামাত যদি এক হয় তাহলে পরে তারা মেজরিটি পেয়ে যায় আওয়ামী লীগ আর জাতীয় পার্টির থেকে বেশি। সো ওরা বললো যে এরকম যে আমরা যদি এক হয়ে এইভাবে ভাগাভাগি করি তাহলে পরে আমরা পাবো 28টা, তোমরা পাবে 2টা, ওরা কিছু পাবে না। তো এইভাবে ওরা ভাগ করলো, করে 28টা আর 2টা ভাগ করে দিল। 96-এ গিয়ে যখন আওয়ামী লীগ ইয়ে করলো, তখন আওয়ামী লীগ আর জাতীয় পার্টি এখন এরা মেজরিটি। তো তখন আওয়ামী লীগ আর জাতীয় পার্টি একই কাজটা করলো, যেরকম যে আমরা পাবো 28টা, তোমরা পাবো 2টা, বিএনপি আর জামাত কিছু পাবে না। তো এইভাবে করলো। 2001-এ যখন বিএনপি আবার নতুন করে এটা ইন্ট্রোডিউস করলো এবং 50টা, তখন তারা বললো যে এরকম যে ওইটা হবে প্রপোর্শনাল বেসিসে, সংখ্যানুপাতিক ভাবে। যে মনে করেন যে এই ইলেকশনে যে যে 300টা সিটের যে নির্বাচনটা হয়ে গেল, কথার কথা ওই সিটে আহ বিএনপি পেল 290টা সিট, 200টা সিট, 2/3 মেজরিটি পেল কথার কথা। ঠিক আছে। সো 300টা সিটের মধ্যে বিএনপি পেল 200টা সিট। তাহলে পরে ওই 50টা সিটের মধ্যে বিএনপি পাবে 2/3। বুঝতে পেরেছি প্রপোর্শনাল জিনিসটা? প্রপোর্শনাল, হ্যাঁ, বুঝতে প্রপোর্শনাল, পেরেছি। যে হ্যাঁ, ওই হ্যাঁ, মানে 300টার মধ্যে 2/3 পেলে পরে আমি 50-এর মধ্যেও টু হুম, থার্ড পাবো। হ্যাঁ, 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 এলে পরে আর কি বিএনপি বললো যে এরকম যে এখন আওয়ামী লীগ যদি বা অপোজিশন পার্টি যদি কিছু সিট পায়, আগের সিস্টেমে ছিল যে আমরা জোট করে তোমাদেরকে জিরো করে দিলাম, তার থেকে এটা বেটার হলো যে এরকম যে আমরাও কিছু পাবো, তোমরাও কিছু পাবা। হুম, তোমরা হুম, যদি ওইখানে 10% সিট পাও 300টার মধ্যে, 50টার মধ্যে তোমরা 10% পাবা। তোমরা যদি 40% সিট পাও, ওইখানে 40% পাবা। এইভাবে। তো এটা ছিল 2001-এর পার্লামেন্ট। তারপর থেকে প্রত্যেকটা পার্লামেন্টে এইভাবে হয়েছে, 2001, 2008। 2001-এ আর এইটা তো তাও ইলেকশন হয়েছে, 2008 যদিও কিছু প্রশ্ন থাকে, বাট অ্যাটলিস্ট ইলেকশনটা হয়েছে, মানে দুইটা সব পার্টি কন্টেস্ট করেছে, হুম, 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 এইটুকু অ্যাডমিট করা যায়। হুম, বাট হুম, তারপর এগুলিতে তো কিছু হয়ইনি, কাজেই হ্যাঁ, ওই হ্যাঁ, প্রশ্নও আসে না যে নারী আসনে কি আর মানে নর্মাল আসনে কি। এখানে তো গত যে তিনটা ইলেকশনে তো সবাই সমান, মিডনাইট ইলেকশন, ডামি ইলেকশন,
হ্যাঁ মানে ইয়ে আর কি, বয়কটের ইলেকশন, এগুলি তো সবই সমান। জি জি। তো এখন যেটা বলা হচ্ছে যে 100টা সিট এইখানে, দিস ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম আগের যে কোনো কিছুর থেকে। কিন্তু এটা এক্স্যাক্টলি কি হবে সেটা কিন্তু ক্লিয়ার না। দেয়ার আর অ্যাটলিস্ট দুইটা মডেল বলা হচ্ছে। একটা মডেল হচ্ছে শফিক যেটা বললো, সেটা হচ্ছে যে 300টা সিট এরকমই আছে, আগের মতনই থাকবে, হ্যাঁ। 300টা নর্মাল। প্রতি 3টে নর্মাল সিটে একটা করে নারী আসন হবে। মানে যেমন কথার কথা, মাদারীপুর জেলায় হয়তো 3টে আসন আছে, 1 2 3। ওই 1 2 3 যে কেউই কন্টেস্ট করতে পারবে, নারী পুরুষ সবাই। কিন্তু মাদারীপুরের ওই 1 2 3 মিলে যে সিটটা হবে মাদারীপুর নারী, হুম হুম। সেখানে মানে অনলি ফিমেল ক্যান্ডিডেটস হলে রান, কিন্তু ছেলে মেয়ে সবাই তাকে ভোট দিতে পারবে। তো ওকে। এইটা গেল, হ্যাঁ শুধু এটা গেল নারীরা, একটা। শুধু 1 সেকেন্ড, এখানে শুধু নারীরা কন্টেস্ট করতে পারবে? হ্যাঁ, জামাত থেকে একজন নারী যাবে, বিএনপি জি, থেকে নারী যাবে, বাম হ্যাঁ, দল থেকে বুঝতে বাম, পারছি হ্যাঁ বুঝতে যাবে, পারছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। কিন্তু ভোটাররা সবাই। সো ভোটার সবাই। প্রত্যেকটা ভোটারের দুইটা করে ভোট থাকবে, একটা হচ্ছে আপনার মাদারীপুর 1 আসনে, আর একটা হচ্ছে মাদারীপুর নারী আচ্ছা, আসন। এখানে একটু ক্লারিফিকেশন করি। ভোটার মেল ফিমেল সবাই, মানে সবাই, শুধু মেয়েরা ভোট দিতে পারবে না মানে? না না, সবাই ওকে। সবাই ভোট দিতে পারবে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, এটা একটা মডেল, ঠিক আছে। হুম কিন্তু হুম। এইটাই কিন্তু একমাত্র মডেল না, মানে যে রিফর্ম প্রপোজাল গুলি আসছে। তো এখন তো রিফর্ম প্রপোজাল তো এগুলি সব প্রপোজাল, এগুলি তো পলিটিক্যাল পার্টির অ্যাগ্রি করতে হবে। অ্যাগ্রি করার পরে তারা বলবে যে এরকম যে আমরা সবাই অ্যাগ্রি করতেছি, তারপরে সেটা কনস্টিটিউট মানে নর্মালি, মানে নর্মাল ইলেকশন হতে হবে একটা 300 আসনের। তারপরে সেই ইলেক্টেড এমপি গুলি তারা কনস্টিটিউশন অ্যামেন্ড করে বাকিগুলি করবে। সো দিস ইজ ওয়ান থিং আর কি। কাজে এই মডেলটাই যে হবে নট নেসেসারিলি, এইটা একটা মডেল। আবার আরেকটা মডেলও আছে যেটাও কথাবার্তা আসছে। সেই মডেলটা হচ্ছে যে আসন হবে 400টা, ঠিক আছে। সো 300 আসনটা বেড়ে হবে 400টা আসন সারা দেশে। সো আসন বাড়ানো হচ্ছে। যুক্তিটা হচ্ছে যে আমাদের যেহেতু জনসংখ্যা বেড়েছে, সো রিপ্রেজেন্টেশন বাড়া উচিত। 300টা আসন ছিল 1972 সালের সংবিধানে। 1972 সালে আমাদের পপুলেশন ছিল 75 মিলিয়ন। 75 মিলিয়নের মধ্যে ভোটার ছিল 40 মিলিয়ন। হুম হুম। হ্যাঁ, এখন আমাদের পপুলেশন হচ্ছে 180 মিলিয়ন, ভোটার হচ্ছে 120 মিলিয়ন। সো এমপি বাড়ানো উচিত। হুম সো হুম। এমপি হবে 400, ফোর জি। হান্ড্রেড আচ্ছা, এই 400 জনের মধ্যে যে কোনো ইলেকশনে 100টা আসন নারী আসন হবে। হুম তো হ্যাঁ, এবং এই 100টা আসন যে নারী আসনটা হবে, এইটা র্যান্ডমলি চুজ করা হবে, ঠিক আছে। তো মাদারীপুর 1 2 3, আগে ছিল মাদারীপুর 1 2 3, এখন হবে মাদারীপুর 1 2 3 4। আমরা 4 আসন বাড়াচ্ছি। এই 1 2 3 4-এর মধ্যে যে কোনো একটা, কথার কথা মাদারীপুর 4, র্যান্ডমলি এই ইলেকশনে এটা নারী আসন হবে, ঠিক আছে। তার মানে হচ্ছে যে এই ইলেকশনে এই আসনে নারী ছাড়া কেউ দাঁড়াতে পারবে না, সবাই সমান ভোটার, সবাই ইয়ে হবে। কিন্তু এই ইলেকশনটাতে মাদারীপুর 4 হ্যাজ টু বি অনলি ফিমেল ক্যান্ডিডেট। তার মানে, আগামী যদি ভাই হ্যাঁ, একটু ইন্টারাপ্ট করি, হ্যাঁ, এখানে 400টা আসনই থাকবে, 500 আর হচ্ছে না, বাট না, একটা 400 আসন নারী হ্যাঁ, হবে, তাই নারী তো হবে, না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে। জি। মানে ওই যে ওই প্রতি 4টা আসনে একটা আসন, সো 1/4 র্যান্ডমলি নারী হবে। জি। আচ্ছা, এই সিটটা, এই ইলেকশনে যে সিটটা নারী হবে, সেটা আবার আগামী ইলেকশনে গিয়ে ওপেন হয়ে যাবে। তো মাদারীপুর 4 আমরা এবার র্যান্ডমলি চুজ করলাম যে এবার মাদারীপুর 4 নারী। তো এখানে আমরা কেউ দাঁড়াতে পারবো না, রায়হানা কন্টেস্ট করতে পারবেন হুম হুম। অন্য কারোর সাথে, নারী। রায়হানা ইলেক্টেড হয়ে আসলেন। আগামী বছর যে ইলেকশনটা হবে, মানে 5 বছর, মানে আগামী সংসদে যেটা হবে, সেইটাতে কিন্তু মাদারীপুর 4 আর মানে নারী থাকতে পারবে না, সেটা তো একবার হয়ে গেছে। এখন রায়হানাকে আমাদের সবার সাথেই ওই মাদারীপুর 4-এ কন্টেস্ট করতে হবে, ওকে ওকে। নর্মাল সিট যেটা। কিন্তু এইবার মাদারীপুর 2 নারী হবে, ওকে। মানে ওই 1 2 3-এর মধ্যে আরেকটা। তো এইভাবে রোটেটিং হবে। এইটা হচ্ছে আরেকটা মডেল। তো হুম। এই দুইটা মডেলই বলা হয়েছে যে এরকম, যে একটা হচ্ছে যে মানে ফিমেল অনলি সিট, মানে শফিক আরাম, মানে যেটা বললাম আর কি। তো ওই সিস্টেমটা কিন্তু বাংলাদেশে অলরেডি বহু বছর ধরে চলতেছে, অ্যাটলিস্ট জি। 30 বছর ধরে। স্থানীয় নির্বাচনে কিন্তু ওইভাবে হয় যে ইউনিয়ন পরিষদে, তো একটা যে কোনো একটা ইউনিয়নে মনে করেন যে এরকম যে আপনার কথার কথা আর কি, যে 6 জন মেম্বার আছে, ঠিক আছে। তো 6 জন অর্ডিনারি মেম্বার, এবং প্রতি 3 জন অর্ডিনারি মেম্বারের এগেনস্টে একজন নারী মেম্বার করে 2 জন নারী মেম্বার ইয়ে হবে আর কি। হুম তো হুম। এই সিস্টেমটা কিন্তু আমাদের লোকাল গভর্নমেন্টে বহু বছর ধরে চলতেছে। ওকে ওকে। তো ওই সিস্টেমটা যদি হয়, এইটার একটা মানুষের এক্সপিরিয়েন্স আছে। আবার এই নতুন সিস্টেমটা যদি হয়, মানে আমি যেটা অল্টারনেটিভ যেটা বললাম রোটেটিং সিট, এইটা যদি হয়, এটা আবার একটা কমপ্লিটলি নতুন জিনিস হবে।
এবং এইটা যদি হয় তাহলে কিন্তু এটা ঠিক কোটা না। তার কারণ হচ্ছে যে ইলেকশন তো জীবনে একবার হবে না, মানে এটা তো আর আওয়ামী লীগের ইলেকশন না যে একবার ইলেকশন করে আমরা বাকশাল করে ফেলবো। হোপফুলি তা হবে না, আমরা তো চাই যে মানে ডেমোক্রেসি কন্টিনিউ করুক। হুম। কাজেই যদি এটা যদি বাকশাল না হয়, তাহলে পরে তো রায়হানা এবার ইলেক্টেড হইলে পরেও, মানে নারী অনলি সিটি ইলেক্টেড হইলেও, দিস ইজ নট দি এন্ড অফ দ্য এভরিথিং। 4 বছর পরে, 5 বছর পরে তো রায়হানাকে সবার সাথেই কন্টেস্ট করতে হবে, ওই নারীকে তো। মানে এটা তো ঠিক কোটা হলো না, ওই সেন্সে তো এটা কোটা না, কারণ হচ্ছে যে কম্পিটিশনটা তো থাকছেই, কম্পিটিশন আছে, হ্যাঁ। কম্পিটিশনটা ইজ অনগোয়িং। ওই এমপি যদি ইলেক্টেড হওয়ার পরে পারফর্ম না করতে পারে, দেখা যায় যে এরকম যে ওই এমপি, সেটা নারী হোক পুরুষ হোক, যেরকম যে তার এগেনস্টে প্রচুর করাপশন, সে প্রচুর দখল করছে, এটা করছে সেটা করছে, ঘুষ খাইছে, সন্ত্রাস করছে, এরকম ঘটনা ঘটে, তাইলে পরে তো 5 বছর পরে তার তাকে তো 5 বছর পরে আবার ইলেকশন করতে হবে, তাই না? তার এগেনস্টে যদি দুর্নাম হয় তাহলে পরে তো সে এমনিতেই ইলেকশনে হারবে, নারী হোক পুরুষ হোক যাই হোক। কাজে ওই সিস্টেমে যদি আমরা যাই, তাইলে পরে আমার মনে হয় না এটা আসলে মানে কোটা বলে ওটাকে বলার কোনো ইয়ে নাই। হ্যাঁ, যে অ্যাট এনি পয়েন্ট ইন টাইম কিছু মানে 1/4 সিটে, মানে এটা আমি ফিমেলদের জন্য রিজার্ভ করতেছি অ্যাট এনি পয়েন্ট ইন টাইম। কিন্তু দিস ইজ নট ফর এভার, কারণ সে ইলেক্টেড হয়ে এমন না যে এরকম যে সে হয়ে গেছে। জি, বুঝতে এখন পারছি। এই দুইটা সিস্টেমের কোনটাতে আমরা যাব সেটা কিন্তু এখনো ক্লিয়ার না, কারণ জি। পলিটিক্যাল পার্টিগুলি তো এখনো কিছু বলে নাই। আমার শেষ কথাটা চট করে বলে নেই আর কি, ইমতিয়াজ, আপনি যেটা বললেন যে এই মুহূর্তে মানে আমাদের কারেন্ট পলিটিক্যাল রিয়েলিটিতে ডেফিনেটলি এটা বিএনপির পক্ষে যায়, কোনো সন্দেহ নাই তাতে। জি। আমি এই দুইটা সিস্টেমের যে সিস্টেমেই যাই, একটা জিনিস হচ্ছে যে আপনার মানে সারা দেশে আহ ইয়ে আর কি, আপনার এনাফ নারী ক্যান্ডিডেট দেওয়ার মতো পার্টি, মানে এটা তো ওই মানে সিলেক্টেড হচ্ছে না, এটা তো অ্যাকচুয়ালি তাদেরকে যেই সিস্টেমেই আপনি বলেন যে এটা তো ক্যাম্পেইন করতে হবে হুম হুম। সারা দেশে, এরকম ইয়ে করার মতো আপনার ফিমেল ক্যান্ডিডেট দেওয়ার মতো লার্জ পার্টি একমাত্র বিএনপি এই মুহূর্তে আছে। জামাতের যদিও নারী শাখা আছে, কিন্তু সেই বেঞ্চ স্ট্রেংথ নাই যে সারা দেশে তারা কন্টেস্ট করতে পারবে ফিমেল হুম সিটে, হুম। যেই সিস্টেমেই আমরা যাই। আর বাম দলগুলি বলেন বা ছাত্রদের দলগুলি বলেন, এরা তো এখনো নতুন, মানে বাম দলের তো আরো নাই, আমাদের যাও আছে বাম দলের সেটাও নাই, এবং ছাত্রদের তো এখনো আনকন্টেস্টেড, আমরা জানি না যে তাদের দলের কি হবে। এই পর্যন্ত আমরা যেটা বলতে পারি যে দেখেন যে এরকম যে যদিও আমরা বললেন যে জুলাই আন্দোলনে প্রচুর নারী অংশগ্রহণ ছিল, রিমার্কেবল ইয়ে ছিল, কিন্তু আমরা দেখলাম যে ছাত্রদের থেকে যে 3জন অ্যাডভাইজার হলেন, মন্ত্রী হলেন, 3জনই পুরুষ। আমরা তাদেরকে যাদের দেখি, উমামা ফাতেমা ছাড়া তো ফ্রন্ট লাইনে দেখা যায় না। আমরা পাটোয়ারি সাহেবকে দেখি, আমরা আক্তার সাহেবকে দেখি, আমরা হাসনাত সার্জিস তাদেরকে দেখি। সো এত ছেলেদের ভিড়ে তো মেয়েদেরকে আসলে দেখা যাচ্ছে না। কাজে এই আন্দোলনের পরেই যদি তাদের এরকম ইয়ে হয়, তাহলে পরে তারা তাদের দল করে সেই দল সারা দেশে নারী ক্যান্ডিডেটদের বিএনপির সাথে কন্টেস্ট করতে পারবে, এটা এই মুহূর্তে ইটস ডিফিকাল্ট টু ফ্যাথম। সো আমরা যেই সিস্টেমেই যাই, এই মুহূর্তে পলিটিক্যালি এটা বিএনপির জন্য ডেফিনেটলি ডেফিনেটলি ভালো হবে, কোনো সন্দেহ নাই তাতে। ওকে। আচ্ছা, আমি হ্যাঁ হ্যাঁ, জ্যোতি ভাই, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আজকে পুরো এডুকেশনাল ছিল আপনার বক্তব্যটা, অনেক কিছু জানলাম এবং অনেকটাই ক্লিয়ার 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 হলো। পার্সোনালি আমি সেকেন্ড যেই পদ্ধতিটা, এটাকে আমি লাইক করতেছি। এখন আমরা আসবো রাহানা শামসাপার কাছে আবার আরেকবার। আম, রাহানা আপা, আমার একটা কোয়েশ্চেন আপনার কাছে থাকবে যে নারী আসনের ইউটিলিটি গুলা, মানে প্রতিটা জিনিসের একটা তো হলো যে ওকে আমরা বুঝতেছি যে মেয়েদের এডুকেশন কেন দরকার, কারণ ওয়ার্কফোর্সে আপনার যদি মেয়েরা থাকে দেন এটা ফ্যামিলির জন্য ভালো, দেশের জন্য ভালো, সবকিছুর জন্য, ইভেন মেয়েদের জন্য ভালো। আম, ধরেন একটা যখন আপনার হয় যে কোনো, ধরেন একজন ট্রাক ড্রাইভার, তাকে আমরা ফিমেল বা মেল যেটাই বলি, প্রথম তার উপযোগী সে ট্রাকটা ঠিক মতো চালাতে পারে কিনা। আমার কোয়েশ্চেন গুলা ঠিক ওই লেভেলে যে এদের এই যে নারী আমরা করতেছি, তারা নারী হিসাবে যে নির্বাচিত হয়ে আসে, তারা আপনি কি এক্সপেক্ট করেন না যে একজন নারী হিসাবে তারা ফুলফিল করছে মানে আগের সংসদগুলোতে? ইটস এ গুড থিং, আমরা জ্যোতি ভাইয়ের কাছে অনেক এডুকেশনাল তথ্য পাইলাম, বাট তাদের রেকর্ডটা কি, তারা কি করছে? একজন যেই একটা কাজ করুক, একজন ইউনিভার্সিটি ভিসি হোক অথবা একজন সরকার প্রধান হোক, একজন ট্রাক ড্রাইভার হোক, একটা রেকর্ড তো থাকে যে ওকে ঠিক আছে, সে এতগুলা অ্যাক্সিডেন্ট করে নাই, সে ভালো মতো চালাইছে, এত ভালো নিশ্চিন্তে গেছে গন্তব্যে, এই সরকারটা ভালো মতন সরকার চালাইছে। কিন্তু
নারীদের রেকর্ডটা কি, ইউটিলিটিটা আপনার কাছে কি মনে হয় যে তারা ফুলফিল করছে? আর আরেকটা হবে যে এই যে আলোচনা আপনি শুনলেন দেখলে মানে যে এটা সেটার কোনো যদি কোনো ফিডব্যাক থাকে আপনার। আচ্ছা, ইউটিলিটিটা কি মানে তারা কি তাদের যে সংসদ সদস্য ছিলেন সেই এটা ফুলফিল করতে পেরেছেন কিনা তার রোলটা, এক্স্যাক্টলি, হ্যাঁ। এটা তো? হ্যাঁ। আহ, মানে যেটা যতটুকু দেখেছি, জ্যোতি ভাইয়ের ধারে কাছেও কিছু জানি না, কিন্তু এমনি সাধারণ নাগরিক হিসেবে যা দেখেছি পারেননি। কারণ তারা তো এখন পর্যন্ত, কারণ মানে এটা একটা কারণ, তো অবশ্যই তারা সিলেক্টেড বাই দ্য পার্টি, তাই তো বললেন জ্যোতি ভাই। এবং কি বেসিসে সিলেক্টেড আমরা তো আসলে জানি না, মানে এই সিলেকশনের ক্রাইটেরিয়া কি ছিল, এই যে পার্টি তাদেরকে সিলেক্ট করেছে যে এই 30 জনকে আমরা নিব বা এই 28 জনকে নিব, এটা কি বেসিসে হয়েছে? লাইক মেনি আদার থিংস, আমরা তো এই ক্রাইটেরিয়া গুলো জানি না। এটা সম্ভবত মানে আল্লাহ জানে যে কি বেসিসে হয়েছে, শুধু পার্টির প্রতি তাদের লয়ালটি, তারা আম, ঘনিষ্ঠতা কোনো একজন নেতার সাথে, এই ধরনের থেকেই তো আমাদের হয় সাধারণত, তাই না? তো তাদের যোগ্যতা আহ, দিয়ে তারা এসছেন সেরকম তো মনে হয়নি। এবং আহ মানে সেই কারণেই, আর যেহেতু সিলেক্টেড, তাদের সবসময় একটা নমনীয়তা থাকবে, তারা তো তাদের অবস্থান কখনো ক্লিয়ার করতে পারবে না ফ্রম আ ওমেন্স পয়েন্ট অফ ভিউ। তারা তাদের যে ভয়েস রেজ করার জন্য যেই আইডিয়া থেকে এটা ইন্ট্রোডিউস করা হয়েছিল, সেই আইডিয়া তো শফিক ভাইও বললেন সেই আইডিয়া তো ফুলফিল হবে না, কারণ তারা যেভাবে সিলেক্টেড হয়ে এসছেন তাতে সবসময় তারা ওই লয়্যালটিটাই তাদের জন্য প্রধান থেকে যাবে, এবং সেটাই হয়েছে। তবে এই ক্ষেত্রে একটা নোট যে আমরা নারীদের কথা বলছি, পুরুষ যারা ছিলেন তাদের সাথের যারা পিয়ার, তাদেরই বা আমরা এই যে দীর্ঘ ইতিহাস বাংলাদেশের, তারা কি তাদের সংসদ সদস্য হিসেবে যেটা করার কথা সেই রোলে তারা আসলে তারা কতটা সফল, এক্স্যাক্টলি, এটাও তো মানে দেখতে হবে, গুড পয়েন্ট, তাই হ্যাঁ। না? জি, মানে অবশ্যই। এটা তো শুধু নারীর ব্যাপার না, অ্যাজ এ হোল আমরা যাদেরকে নির্বাচিত করছি বা যাদেরকে নির্বাচিত করার জন্য পাচ্ছি, সেটাই প্রথম, মানে আমরা তো পাই কোন ক্যান্ডিডেটদেরকে, তাদের হুম, হুম। মধ্যেই ভোট দিতে হয়। তো তারা কি করেছেন বা তাদের যোগ্যতা কি কি ছিল, তাই না? এটা তো একটা ব্যাপার দাঁড়ায়। সো নারীদেরটাও সেই স্কেলেই ছিল। আর দ্বিতীয় কি জানি বললেন, ভুলে গেছি। না, দ্বিতীয়টা ছিল যে এই আহ, যে আলোচনাটা শুনলেন সেটার ফিডব্যাক, তো ও আচ্ছা, আপনার হ্যাঁ। যে আহ, হ্যাঁ। মানে দ্বিতীয় কোয়েশ্চেন আমি একটু রিফ্রেম করে দিই আপনাকে। সেটা হলো যে ধরেন আপনি একজন নারী সংসদ সদস্য হচ্ছেন বা নির্বাচিত হুম। হয়ে গেছেন, ধরেন একটা ফেয়ার সিস্টেমে, নট আ কোটা সিস্টেম, ইলেকশন করে আপনি নির্বাচিত হচ্ছেন। আম, যদি আপনি একজন নারী হিসাবে, একজন নাগরিক হিসাবে কি চান, এই মানুষটার কাছ থেকে সার্ভিসটা কি চান, বা মানে দেশ কি এক্সপেক্ট করে, আমরা কি এক্সপেক্ট করব আপনার কাছে, বা আপনি নিজে আপনার নিজের কাছ থেকে কি এক্সপেক্ট করবেন যে ওকে আমি তো হইলাম লেসে। দেখেন একটা সরাসরি কথা বলি, সেটা হলো যে বাংলাদেশের সংসদ নির্বাচিত হয় এরা বিনা ট্যাক্সে গাড়ি আনে, এটা সেটা করে, কি কি করে আমরা সবাই জানি, এখানে হাইড অ্যান্ড সিকের কিছু নেই। যতই আমরা সুশীলতার মোড়কে কথা বলি, কিন্তু বাংলাদেশে এক্সপ্লয়েট করে, এটা এটা মানে হয়। কিন্তু যদি ধরেন আপনি একজন প্রপারলি, দেখা গেল যে একটা ইনা ইউটোপিয়ান সিস্টেমের মধ্যে আপনি বাংলাদেশের সবচেয়ে বেস্ট সার্ভিসটা দিতেছেন, হোয়াট ডু ইউ এক্সপেক্ট ফ্রম আপনার নিজের কাছ থেকে? সেটাই। এখন ধরা যাক নারী হিসেবে নির্বাচিত হয়ে আসলেন একজন। এখন নির্বাচিত হয়ে আসার পরে তিনি যখন বসছেন বাকি সবার সাথে, তখন তার রোলটা কি হবে? জি, প্রথম জি। কথা মানে অটোমেটিক্যালি তিনি যেহেতু নারী, এবং এটা পারপাসটাও অনেকটা তাই যে নারীদের পার্সপেক্টিভ তিনি তুলে ধরতে পারবেন, যেটা অল মেল বা জাস্ট ফিউ ফিমেল ইয়েতে সম্ভব না, হয় না, আমরা তো দেখেছি। তারা নারীদের পার্সপেক্টিভটা তুলে ধরতে পারলে ধীরে ধীরে ল মেকিং থেকে শুরু করে সব জায়গাতেই আসলে, বাংলাদেশের সব জায়গাতেই সেটা ছাপ পড়তে শুরু করবে। কারণ মেয়েরা যে আন্ডার রিপ্রেজেন্টেড, যেটা বললেন একটু আগেই, জ্যোতি ভাই বললেন যে আম- মেয়েরা কাঁধে কাঁধ মিলিয়ে
ইয়ে করলো, মানে জাগরণে, আমি জুলাই জাগরণ বলতে পছন্দ করি, সেখানে তারা কাঁধে কাঁধ মিলিয়ে সবকিছু করেছে, অথচ এখন আমরা এক উমামা ফাতেমা ছাড়া তো দেখি না, হুম হুম। বাকি তো সব এক্স্যাক্টলি। ছেলেদেরকে দেখি, অথচ মেয়েরা ছিল একদম ভীষণভাবে ছিল। এই জিনিসটাই তো হয়। সেটা থেকে যখন এখানে 1/4 মেয়েকে আপনি নিয়ে আসবেন, যদি ওই সংখ্যাটা নিয়ে আমার কথা বলার আছে, সেখানে অটোমেটিক্যালি তারা তাদের নারী হিসেবে যে পার্সপেক্টিভ সেটা তুলে ধরবে। ফলে ধীরে ধীরে হলেও, প্রথমে না হলেও ধীরে ধীরে 5 বছর 10 বছরের মধ্যে যে এই জিনিসটা আমরা পাবো, সেটাতে নারীদের অংশীদারিত্ব স্বাভাবিকভাবেই বাড়তে থাকবে। রাষ্ট্রের নাগরিক হিসাবে তাদের অংশীদারিত্ব বাড়তে বাধ্য। কিন্তু শুধু তো তারা নারী হিসেবে তারা মানুষ হিসেবে যেটা বলে, মানে ক্লিশে হয়ে গেছে যে আমি নারী না মানুষ প্রথমে। অবশ্যই নারী মানুষ জিনিসটা ওইভাবে আলাদা করার আমি পক্ষপাতী না। আপনি যখন কথা বলছেন তখন আপনি শুধু পুরুষ হিসেবে কথা বলছেন, ব্যাপারটা তো জিনিসটা, আপনি মানুষ তো বটে, আপনিও মানুষ আমিও মানুষ। সো আপনি যখন সংসদ সদস্য হিসেবে কথা বলবেন, আপনি নাগরিক হিসেবে কথা বলবেন, নাগরিকদেরকে রিপ্রেজেন্ট করবেন, এটাই আমরা চাই। সেখানে আপনি নারী হলে নারীর পার্সপেক্টিভ থাকবে, কিন্তু আপনি আসলে নারী পুরুষ সবাইকেই রিপ্রেজেন্ট করতে পারা উচিত বলে আমি মনে করি আর কি। এবং সেটাই আমার এটার এই ব্যাপারে আর কি, আমি এটা মনে করি যে নারী পুরুষ সবার রিপ্রেজেন্টেশনটাই যেন করতে পারি আর কি। অবশ্যই। না, সুন্দর বলছেন, থ্যাংক ইউ আপা। শফিক ভাই, আপনাকে আমি সেম কোয়েশ্চেনটা করব। মেইনলি আমার আগ্রহের জায়গাটা যে আহ, রায়হান আপা সুন্দর বলছেন যে আপনার সংসদ সদস্য আসলে ইউটিলিটিটা কি। ধরেন যদি ছেলেদের কিছুটাও থাকে, যদি তারা আসলে আইন প্রণয়ন করে থাকে ভালো, আহ, মানে নারীদের যেই 30 সেট অলংকার যাদের বলতো, তাদের তো রাবার স্ট্যাম্প ছাড়া কিছু না, এবং মানে খুবই ব্যাডলি ইউটিলাইজ করা হয়েছে। তো এই সংসদ সদস্যের যে নারীদের, তাদের থেকে এদের ইউটিলিটিটা কি হবে আসলে? আর যদি আম, আপনি যদি বলেন যে যদি কোনো থার্ড কোনো অপশন থাকে, ইফ ইউ এনি থিঙ্ক অফ, অর আপনার লাইক ওভারঅল এই ব্যাপারটাতে আপনি আপনার মতামত যদি দিতেন। না, এখানে মানে আমি যেটা বলতে চাই যে আসলে মানে অন অ্যাভারেজ আমি আসলে ওরকম বায়োলজিক্যালি এসেনশিয়ালিস্ট না, কিন্তু মোটামুটি দেখা যায় যে যে মানে বিভিন্ন কারণে ছেলে এবং মেয়েদের চিন্তা ভাবনার মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। আমি বলছি যে মানে কোনোটা ভালো কোনোটা খারাপ না, মানে বিভিন্ন কারণে যেহেতু ছেলেরা ছেলেরা মানে অনেক আগে থেকেই তারা বাইরে কাজ করে, তারা জীবিকা নির্বাহ করেছে, আর মেয়েরা সংসার করে মানে বাচ্চা কাচ্চা লালন করেছে এবং প্লাস এবং মানে মোটামুটি সমাজটাকে ধরে রেখেছে। তো এবং মানে এটা ইভলিউশনারি এবং অন্যান্য কারণে মেয়েদের এবং ছেলেদের সাইকোলজির মধ্যে কিছুটা পার্থক্য আছে। তো এখন এটা বাইরের বিভিন্ন দেখা গেছে, যখন একটা ছেলেদের একটা যদি ওয়ার্ক গ্রুপ হয়, তাদেরকে একটা কাজ দেওয়া হলো, তারা অনেক সময় একটা কাজ প্রজেক্ট করতে যায়, মানে খুব উৎসাহের চোটে করতেছে, এমন ভাবে করতেছে, কিন্তু তারা ফান্ডামেন্টাল কিছু দিক তারা চিন্তাই করেনি, মানে এটা তাদের মাথায় আসেনি, এটা আহরিত হয়। আবার ঠিক মানে মেয়েদের ক্ষেত্রেও এটা এরকম হয় যে মেয়ে যদি একদল মেয়ে মিলে একটা কাজ করতে থাকে, কিন্তু তাদের মধ্যে কোনো পুরুষ রিপ্রেজেন্টেটিভ না থাকে, তারা যেভাবে কাজ করবে তারা দেখবে যে হ্যাঁ, খুব সুন্দরভাবে কাজটা করছে, কিন্তু বেসিক কিছু জিনিস তারা চিন্তাই করেনি। তো সুতরাং এই কারণেই আমাদের আমাদের মানে আইনের কথা, কারণ যেহেতু মানে মানে ছেলে এবং মেয়েদের তাদের কিছুটা ভিন্ন পার্সপেক্টিভ আছে সবকিছু নিয়েই, মানে মানে আপনি বলতেছেন ব্লাইন্ড সাইডেড যাতে না হয়, মানে হ্যাঁ ব্লাইন্ড সাইডেড না ব্লাইন্ড হয়। সাইডেড, সুতরাং হ্যাঁ হ্যাঁ। সুতরাং এদের অবশ্যই এই জন্যই আমাদের প্রথমে মেয়েদের রিপ্রেজেন্টেশন দরকার হয় আছে। তা আশা করতেছি আমরা যে আর 20 30 40 বছর পরে আমরা সমাজ এমন ভাবে আগাবো যখন মেয়েরা তখন আর ওইরকম ভিড়ের মধ্যে গা ধাক্কা ধাক্কি করে তাদের রাজনীতি করতে হবে না। তারা তাদের নিজ গুণেই, তারা নিজ পরিচিতিতেই তারা আসনগুলো থেকে সরাসরি নির্বাচন করতে পারবে ছেলেদের সাথে। একই সাথে মানে এখন যেমন পড়াশোনায় তারা এগিয়ে গেছে, কারণ পড়াশোনা তো আর গা ধাক্কা ধাক্কি করতে হয় না, তাই না? মানে তুমি তোমার ট্যালেন্ট থাকলে তুমি এগিয়ে যাবে, মানে চাকরিতেও ঠিক এরকমই ব্যাপার, রাজনীতিও এরকম হয়ে যাবে যে তোমার ট্যালেন্ট থাকলে, তুমি ভালো বলতে পারলে তুমি এমনি রাজনীতিতে আগায় যাবে। এটা যদি তখন হবে, কিন্তু এখন এজন্যই মানে মেয়েদের মেয়েদের পার্সপেক্টিভটা থাকার জন্য দরকার আছে, মানে এটা হলো জাস্ট ইউটিলিটেরিয়ান। আর সেটা ছাড়া এমনি মানে মানে এটা খারাপ দেখায় যে একটা দেশের অর্ধেক ভোটার নারী, অথচ তাদের সিদ্ধান্ত মেকিং এর মধ্যে নারীরা নাই এটার জন্য। কিন্তু মানে এটা হলো আমার প্রথম কথা যে পার্সপেক্টিভের ভিন্নতার জন্য মেয়েদের দরকার আছে। আর সেকেন্ড ব্যাপারটা তুমি যেটা কিছুটা ইন্ডিকেট করলে, যে আমাদের সংসদের নিয়ে আমরা যতই ডিজাইন করি না কেন, আমরা জানি যে মানে বাংলাদেশে যত আমরা এই ধরনের মানে ভিভিআইপি বাড়াই,
তত বেশি আমাদের উপদ্রব বাড়ে। কারণ আমরা জানি যে মানে তারা একের পর এক সুবিধা নেয়, তারা ক্ষমতা দেখায়, তাদের ছেলে মেয়ে ক্ষমতা দেখায়, তাদের ভাই বোন ক্ষমতা দেখায়, মানে এক্স্যাক্টলি। এদের সংখ্যা যত বাড়ে। সুতরাং এটা আমার একটা বড় রিজার্ভেশন যে 330 থেকে 350 হলো, এখন 400 আসন করলাম, আবার আপার হাউস করারও অবশ্যই চিন্তা আছে, মানে 500 আসন, 550 আসন হবে। মানে এত বেশি ভিভিআইপি প্রলিফারেশন, এটা আমাদের জন্য কতটা ভালোর দিকে দেখা দেবে এটা। কারণ আমরা উই হ্যাভ টু অ্যাজিউম ওয়ার্ডস, যে কারণ যে দলেরই পার্টি যাক না কেন তারা যায় কিন্তু সংসদে যায় ঠিকই নিজের সুবিধার জন্য, তারা বিল হুম উত্থাপন হুম করে। হুম। এবং তারা তখন কিন্তু মানে আওয়ামী লীগের আমলেও হোক, মানে আওয়ামী লীগের চরম ইয়ার আমল, বিএনপির যে কজন ভোটার ছিল, তারা এই সকলের ক্ষেত্রে কিন্তু হাত তুলে রাজি, যে হ্যাঁ হ্যাঁ যখন সুবিধার ক্ষেত্রে মানে। হ্যাঁ, ওই যে প্লট সুতরাং নেওয়া তারপর এগুলো সব। উই হ্যাভ টু বি মানে কগনিজেন্ট অফ দ্যাট। সুতরাং এটাকে কিভাবে মানে মেয়েদের, আমার মনে হয় 100 আসনটা একটু বেশি দৃষ্টিকটু হয়ে থাকা দেখায় এটা। মানে আহ 30টা বা 50টা আসন যদি থাকে এটা, কারণ এমন তো না যে আমরা আগের মতো আছে, মেয়েরা ভিজিবলি অনেক আগায় গেছে, যে মানে চাকরি বাকরি পড়াশোনা এই ক্ষেত্রে। সুতরাং মানে 100টা আসন দিয়ে মানে এটা ছাড়া তাদের উপায় নেই। এটা এরকম আসন হলে ভালো হয়। এবং জ্যোতি যেটা বলো সেকেন্ড সিস্টেমটা, এটা একটা ইন্টারেস্টিং সিস্টেম। মানে মানে যে এইভাবে মানে 30টা আসন বা 50টা আসনে প্রথমটাই মানে র্যান্ডমলি লটারি করে হলো, এবং তারপরে হলো, বা তারপরে বাকিগুলা এরপর তো মানে ওই আসনটা তো চলে গেল, ওটা তো নেক্সট টাইম আর ওই নেক্সট লটারিতে ওটা যাবে না, তারপরে বাকি আসনগুলোর মধ্যে লটারি হবে। এভাবে হতে হতে ভিজিবলি রাউন্ড হয়ে মানে সার্কুলার উপায় হবে আর কি। আর তো এটা একটা গুড সিস্টেম অনেক দিক দিয়ে। যদিও মানে আমার শিওর যে লটারির ইন্টিগ্রিটি নিয়ে তখন অনেক চিল্লাচিল্লি হবে, কিছুটা মারামারি হবে, মানে এলাকার মধ্যে সবাই বলবে মানি না, এটা রিগড লটারি হয়েছে। এটা মানে মানে যেই আসনের মধ্যে যারা অনেক আশা করে আছে যে এই আসনে আমি দাঁড়াবো, সেই আসনটা হঠাৎ করে হইলো যে না এটা নারী আসন হয়ে গেল, সে তো ম্যাক্সিমাম হাউকাউ করবে আর কি। তো এটা একটা বিপদ আর কি। তো কিন্তু মানে আমাদের সোজা কথা, নারী আসন দরকার আমাদের। নারী এটা যেন ভালোভাবে সিলেক্ট হয়, জনগণ দ্বারা সিলেক্ট হয়, এটা আমাদের নিশ্চিত করা দরকার। কিন্তু এটা যেন আবার খুব দৃষ্টিকটু পরিমাণে আয়তনটা বেশি না হয়, এটার দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। এটাই হলো আমার মানে আচ্ছা, আমি আপনাকে একটা থার্ড একটা অপশন বলি, সেটা ফ্লোট করা হইতেছে। সেটা হলো যে প্রতিটা প্রতিটা দল 10% তার আসন, 10% তার প্রার্থী রাখবে নারী হিসেবে। এই এই আইডিয়াটা অনেকটা ফ্লোট করা হইতেছে। তো তখন যদি 400 আসন হয়, তখন কিন্তু আপনার একটা ইভেন রেপ্রেজেন্টেশন, যে তোমাকে প্রার্থী দিতে হবেই, মানে তোমাকে 10% প্রার্থী দিতেই হবে। এটা আপনি কিভাবে দেখেন? হুম। এটা নিয়ে আমি চিন্তা করছি। এখানে কিন্তু হবে কি জানো, কারণ আমাদের যে এখন পর্যন্ত মানুষের যে পার্টিকুলার যেটা কথা, তারা জানে যে পলিটিক্স হলো মারামারির জায়গা, গায়ে দেখা। তখন তারা করবে কি, যেই আসনে জিতার আশা নাই সেখানে মেয়েদেরকে দিবে। আচ্ছা আচ্ছা। বুঝছো? ও, সুতরাং মানে এটা করে দিয়ে মানে তখন দেখা যাবে যে মেয়েরা এটা মানে কি বলবো, এটা এটা হওয়ার সম্ভাবনা খুব বেশি আর কি, যেখানে বিএনপির যে সকল জায়গায় জানে যে আমরা জিতবো না, তো সুতরাং আমাদের কোটা ফিল আপ করলাম, এভাবে এভাবে তারা দিবে আর কি এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আহ, আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন আপনার জন্য, যে এই যে বাংলাদেশের একটা প্রবলেম আমি দেখি, যে সব এত লফটি লফটি আইডিয়া হয় কিন্তু কোনো কেপিআই নাই, যে আসলে এন্ড গোলটা কি। এই যে আমাদের আসলে আমাদের একটা মেজারমেন্ট টুল থাকা দরকার না, যে এতগুলা, যে এই যে আপনি বললেন যে খাজনার চেয়ে বাজনা বেশি, আমাদের দেশ গরিব, তারপর এই ভিআইপিদের এদেরকে পোষা মানে হাতি পালার মতো, এবং তারা আসলে কি প্রডিউস করতেছে, এটা তো আমাদের বিবেচনা করা উচিত। যে এই যে আইন প্রণেতা গুলা রাখতেছো এতগুলা, মানে মানে এই করতেছো, তোমরা তোমরা কি দেশকে কতটুকু তোমরা বাড়াইছো, জিডিপি কতটুকু বাড়ছে, তোমরা কতটুকু ম্যান পাওয়ার তোমরা এই করতে পারছো, মানে ইন্ডিকেটর গুলাকে যদি কোনো মেজার করার সিস্টেম থাকতো, আপনার কি মনে হয় যেটা করা উচিত না? আমি নট স্পেসিফিক টু নারী বা এনি, মানে ওভারঅল এই সংসদ সদস্য এদেরকে কি এইভাবে একটা একটা স্ক্রুটিনির মধ্যে ফেলা উচিত না? এই যে যারা এই নির্বাচন সংস্কার বলতেছে, সংস্কার নিয়ে এত চিন্তা ভাবনা করতেছে, এটা তো একটা বিশাল একটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর, যে আসলে তোমার পারফরমেন্স কি, তোমাদের যে আমরা বাড়াইতেছি এত, তোমাদের সুবিধা দিতেছি, কি হইতেছে তোমাদের দিয়ে আসলে। এটা আমাকে জিজ্ঞেস করছো? যে এটা আপনাকে জিজ্ঞেস করছো। না হ্যাঁ, এরকম তো মানে ইন্ডিকেটর বা এরকম তো মানে নিরীক্ষা করা যায়, বাইরের দেশে অনেক সময় করে যে বেস্ট পারফর্মিং ইলেক্ট মানে রিপ্রেজেন্টেটিভ এভাবে করে করা যায়, কিন্তু এগুলো অনেকটাই সাবজেক্টিভ হয়ে যায়। কারণ আসলে ঠিক মানে এটা সবসময় মানে জাজ করা যায় না।
আর ওভারঅল সংসদের পারফরমেন্স এগুলা নিয়েও তো ওয়ার্ল্ডের বিভিন্ন বডিগুলার নানা রকম মেট্রিক্স বাইর করে যে মানে কোন লেজিসলেচারের পারফরমেন্স কেমন এগুলো নিয়ে। কিন্তু মানে আমাদের ব্রড পার্সপেক্টিভে আমাদের অতীত ইতিহাসের দিকে দিয়ে আমাদের দেখতে হবে যে কোনো একটা সংসদ কার্যকরী কিনা। এটা নিয়ে আমাদের মোটামুটি 3-4টা মেইন ইন্ডিকেটর, যে একের পর এক আমরা ফেয়ার ইলেকশন দিতে পারতেছে কিনা। কারণ এটা আমাদের প্রথম পরীক্ষা, যে একটা ইলেকশন ফেয়ার হয়েছে ভালো কথা, তারপরেরটা পারছে কিনা, তারপরেরটা পারছে কিনা, মানে এটা হলো গিয়ে প্রথম পরীক্ষা। 2 নম্বর, আমাদের ইনক্লুসিভ গ্রোথ, ইকোনমিক গ্রোথ হচ্ছে কিনা, যে মানে ইকোনমিক গ্রোথটা মোটামুটি ধরে রাখছি এবং এটা গরিব মানুষের কাছে মানে নিম্ন পর্যায়ের মানুষের কাছে এর সুফল যাচ্ছে কিনা, এটা ধরে রাখা। আহ, এবং 3 নম্বর হলো যে আমাদের দেশের মধ্যে কোনো বড় অসন্তোষ হচ্ছে কিনা, মানে এরকম আবার এরকম জুলাই জাগরণের মতো। সুতরাং কোনো একটা লেজিসলেচার, একটা নিয়ম যদি 15-20 বছর এভাবে চলে যে ঠিকমতো ইলেকশন হচ্ছে, দেশ অর্থনীতিতে আগাচ্ছে এবং এর মধ্যে মানুষ ফুঁসে উঠতেছে না, তাইলেই বুঝবো যে না ঠিক আছে। মানে ভিতরে আর দেখার তো মানে জানি না কতদূর, কিন্তু মোটামুটি মানে আমাদের রাজনীতি মোটামুটি ঠিক পথেই চলছে, এটাই আমরা বুঝতে পারবো আর কি। আচ্ছা, সেকেন্ড পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হলো, আপনি যেটা বললেন যে আসলে উম, সবকিছু তো ইকোনমিক। আপনি আপনি কতটুকু সুফল পাইতেছেন, দেশকে কতটুকু আগায় নিতে পারতেছেন, কারণ আপনাদের হাতে বাজেট, আপনাদের হাতে সব লেজিসলেশন, আপনার হাতে ডিস্ট্রিবিউশন ক্ষমতা, আপনার হাতে প্ল্যান নেওয়ার ক্ষমতা। আপনারা যদি ঠিক মতো না করতে পারেন এবং সেই অনুযায়ী ইকোনমিক গ্রোথ করতে না পারেন, আপনারা আসলে ইউ আর নট ব্রিঙ্গিং এনিথিং টু দ্য টেবল। মানে ওই যে এই এত গরিব দেশ কিন্তু আপনাদের পুষতেছে, কিন্তু আসলে কিছুই হইতেছে না। আচ্ছা, জ্যোতি ভাই, আম, শেষ কোয়েশ্চেন এবং এটা দিয়ে আমরা শেষ করব। ওভারঅল আপনি প্রথমে বলেন যে সংসদ, আপনি আলোচনা শুনলেন ইউটিলিটি, মানে এই সংসদ সদস্যদের ইউটিলিটি কি হবে, বা নারীদের এদের ইউটিলিটি কি হবে, আপনি কিভাবে দেখতেছেন? আর এই যে শফিক ভাই যেই সেকেন্ড পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি, যদি কেপিআই নির্ধারণ করি ওভারঅল সংসদের, আহ, বাংলাদেশের ইকোনমিক গ্রোথ কতটুকু হইতেছে এবং তারা সেই গ্রোথটা পুরো জনগণের মধ্যে, পুরো সর্বস্তরের গরিব জনগণের মধ্যে স্পেসিফিক্যালি কিভাবে ডিস্ট্রিবিউট করতে পারতেছে। আপনি তো একজন ইকোনমিস্ট, আপনার পার্সপেক্টিভ থেকে আমরা শুনতে চাই ব্যাপারটা। আচ্ছা, সো আমাদের আই থিঙ্ক আমাদের এক্সপেকটেশন লোয়ার করতে হবে। আমরা 15 বছর পিছিয়ে গেছি। আমরা তিনটা ইলেকশন পাইছিলাম, 91, 96, 2001। তারপরে আমরা 2 বছর পিছিয়ে গেছি 2006 থেকে 8-এ, ওইটা একবার পিছিয়ে গেছিলাম, এবং টু হুম হুম। থাউজেন্ড এইটের ইলেকশনটাও 100% ইয়ে ছিল না, অনেকখানি ছিল, পরের গুলোর তুলনায় বেটার ছিল, বাট 100। তারপরেও চারটা হয়েছিল, বাট তারপরে তো আমরা তিনটা ইলেকশন টার্ম পিছিয়ে গেছি। তো হুম ওই হুম। ক্যাচ আপটা করতে আমাদের, মানে ওই পলিটিক্যাল সিস্টেম রিভাইভ করতে আমাদের ওই সময়টুকু আমাদের, আমরা আসলে জানি না যে কি অবস্থা। মানে জিনিসটা কি, যে আপনার 2012-র পর থেকে বাংলাদেশে কোনো কম্পিটিটিভ সাধারণ, মানে ইভেন লোকাল পর্যায়েও কোনো রাজনীতি হয় নাই। ফেয়ার দুই হাজার ইলেকশন। তেরোতে শাহবাগ শাপলা হয়ে গিয়ে রাজনীতিতে একটা অস্বাভাবিক সিচুয়েশন তৈরি হলো। তারপরে ওয়ান সাইডেড ইলেকশন হয়ে গেল। তারপর থেকে দেশে কোনো পলিটিক্স ছিল না, সত্যি কথা বলতে আর কি। এখানে নারী পুরুষ বলে কথা হচ্ছে না, ডানপন্থী বামপন্থী বলে কথা হচ্ছে না। পলিটিক্স বলতে যেটা বুঝি, যে আমি রাজনীতি করব, আমার একটা আইডিয়া আছে, আমি গিয়ে আপনাকে বলবো যে ভাই আমি আমাকে ভোট দেন, আমি এক্স ওয়াই জেড করবো। ইমতিয়াজ, আপনি বলবেন যে এরকম যে না না, জ্যোতি ভাইকে ভোট দিবেন না, জ্যোতি ভাই খুব খারাপ লোক, আমাকে ভোট দেন। রায়হানা বলবে যে এটা দুজনেই খুব খারাপ, আমাকে ভোট দেন। আমরা এই যে কন্টেস্ট করবো, এই কন্টেস্টটা কিছুটা মারপিট টাইপের হবে, মানে মারদাঙ্গা টাইপের, মানে মানে আপনার ওই শোডাউন টাইপেরও হবে। আবার কিছুটা আসলে মানে পজিটিভ ইয়েও হবে, আমরা ঘরে ঘরে গিয়ে ডোর নকিং করব, সুন্দর সুন্দর কথা বলবো, আমাদের পাস্ট হিস্ট্রি দেখবে। এই সব কিছুই তো পলিটিক্স। এর কোনো কিছুই আমরা 2012-র পর থেকে বাংলাদেশে হয় নাই। হুম হ্যাঁ। হুম। তো এখন আমাদের দেশে এই যে আপনার আমাদের 90 মিলিয়ন ভোটার, তার মধ্যে বোধহয় 30-35 মিলিয়ন ভোটার জীবনে কোনোদিনও ভোটই দেয় নাই। ঠিক আছে। তো তারা কিভাবে চিন্তা করতেছে, তারা কাকে পছন্দ করবে, কি করবে, আমরা আসলে কিছুই জানি না। আমরা মনে করেন আমাদের বিভিন্ন ফেসবুকে, হোয়াটসঅ্যাপ থ্রেডে আমরা অনেক আলোচনা করি, বিএনপি, জামাত, বামপন্থী, ডানপন্থী, ছাত্রপন্থী, উগ্রপন্থী, অনেক কিছু। আসলে কিন্তু আমরা জানি না, আসলে অ্যাবসলিউটলি জানি না, কারণ আমাদের কোনো এম্পিরিক্যাল ডাটা নাই। হুম তো হুম। ওই সেন্সে যে আসলে আগামী সংসদে যারা ইলেক্টেড হয়ে আসবে তারা কি করতে পারবে, আই ডোন্ট নো। আমার মনে হয় না যে আমরা কেউই আসলে সেটা ইয়ে করতে পারি জেনুইনলি। আচ্ছা, আম, আমরা যদি
ফিউচার লুকিং দেখি যে আপনার এই আমরা পার্টিকুলার যে আমরা সেকেন্ড সিস্টেমটাতে যাই, রোটেটিং সিস্টেম, যে র্যান্ডমলি এতগুলি হবে তারপর এটা এরকম হবে অ্যান্ড সো অন, তাইলে পরে কিন্তু এই ইলেক্টেড যারা নারী আসলে ইলেক্টেড হয়ে আসবে তাদের একটা কেপিআই আমরা অলরেডি কিন্তু ওইখান থেকে বার করতে পারি। সেটা হচ্ছে জিনিসটা এরকম যে এই ইলেকশনে যদি রায়হানা এই মানে এই রিজার্ভ সিট থেকে ইলেক্টেড হয়ে আসে, বাট আগামী ইলেকশনে যদি রায়হানাকে ওপেনলি কন্টেস্ট করতে হয় এবং ওই ওপেনলি কন্টেস্ট যদি রায়হানা ইলেকশনে জিততে পারে, তাহলে তো হুম। আমরা এটা বলেই নিতে পারি যে এরকম যদি সে সাকসেসফুল। কারণ হ্যাঁ। কি, কারণ হচ্ছে যে এরকম যে আমি প্রথম ইলেকশনে না হয় রায়হানা খালি অন্য মেয়েদেরকে ইলেকশনে হারায় জিতলো, ঠিক আছে, হুম। কিন্তু পরের ইলেকশনে তো তাকে শামীম ওসমানের মতো লোকের সাথেই ফাইট করতে হবে। কাট করতে এবং হবে। সেটাতে যদি সে জিততে পারে দেন দ্যাট বেসিক্যালি মিনস যে শি ইজ এ গুড ক্যান্ডিডেট। হ্যাঁ। ইনফ্যাক্ট শামীম ওসমানের কথাই আমরা বলতে পারি। ইমতিয়াজ, আপনি তো নারায়ণগঞ্জের, নারায়ণগঞ্জেও কিন্তু আওয়ামী লীগেরই মেয়র আইভি রহমান শামীম ওসমানকে হারাই দিছে। প্রত্যেকবার ফেয়ার হুম। ইলেকশনে হারাইছে যখনই ভেরি ইলেকশন গুড কেপিআই। ইয়ে হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি। সো হ্যাঁ। দ্যাটস এ কেপিআই, রাইট, যে হুম আপনি হুম। যদি মানে একটা ফেয়ার ইলেকশনে জিততে পারেন, ফেয়ার অর্ডিনারি বাংলাদেশি ইলেকশনে যদি আপনি কন্টেস্ট করে জিততে পারেন, দেন ইউ আর মানে সেটাই তো একটা মানে একটা বেয়ার মিনিমাম। তারপরেও আপনি দুর্নীতি করতে পারেন, দুর্নীতি করলে পরে আপনার মানে সেটা ইয়ে হবে, সেগুলো ঠিক আছে, কিন্তু একটা বেয়ার মিনিমাম তো আমরা এটা ধরতেই পারি যেরকম যে যে এই এই ইলেকশনে রোটেটিং ইয়েতে জিতবে, নেক্সট ইলেকশনে ওপেন কন্টেস্টে যদি সে জিততে পারে, তাহলে পরে তার জন্য আর মানে ওই তাহলে তো আর তার জন্য কোনো রিজার্ভেশনের দরকার তো দেখি না, তাই না? হুম হুম। তো এরকম যদি আমরা এই করতে পারি যে এরকম যে কথার কথা আর কি 4-5টা ইলেকশনের পরে দেখা গেল যে এরকম যে পার্লামেন্টে এখন প্রচুর সংখ্যক নারী আছে এবং তারা রেগুলার ইলেকশন করেই জিততেছে, তখন 20 বছর পরে 30 বছর পরে আমার মনে হয় না যে আমাদের তখন আর ওই ইয়েটা হবে যে এরকম যে আমাদের আর এই মানে এই রিজার্ভেশনের দরকার আছে। তো এইভাবে বলে আমি ইয়ে করতে চাই, কিন্তু ডেমোক্রেসি টেক্স টাইম টু বিল্ড। তো আমাদেরকে মানে খালি এই ইস্যুতে না, যে কোনো ইস্যুতে আগামী 3-4টা ইলেকশনে আমাদেরকে ইয়ে করতে হবে যে এরকম যে আমরা একবারে বাংলাদেশ কানাডা হয়ে যাবে, অস্ট্রেলিয়া হয়ে যাবে, তা তো আর না। ওই না। স্বপ্ন হাসিনা তো যে আমি সিঙ্গাপুর বানিয়ে দিব, আমাদের ওই স্বপ্ন দেখা ঠিক হবে না। জি, জি জি। ধন্যবাদ। ওকে। থ্যাংক ইউ সবাইকে। একটা খুবই সুন্দর আলোচনা হলো। আমি খুবই, ইট ওয়াজ ভেরি এডুকেশনাল ফর মি অ্যান্ড মানে খুব আগ্রহ নিয়ে শুনলাম। ধন্যবাদ রাহানা শামসাপা, ধন্যবাদ শফিকুর ভাই, আম, জ্যোতি রহমান, ধন্যবাদ আপনাকে। দর্শকরা, আপনারা শুনলেন আলোচনা। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, আপনাদের কোনো মতামত থাকে, অথবা কোনো দ্বিমত থাকে, অথবা কোনো কিছু আপনাদের জানার থাকে, প্লিজ আমাদের কমেন্টে দেন। আর আপনাদের আলোচনা কেমন লাগলো আমাদের জানান। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।